আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি ভালো। তো ফিজিক্স চ্যাপ্টার 4 এ সিকিউ সলভের ক্লাসে তোমাকে স্বাগতম। তো এর আগে তোমাদের হচ্ছে দুই একটা সিকিউ সলভ করেছিলাম, প্লাস হচ্ছে ওয়ান শট ক্লাস নিয়েছিলাম যেখানে 6টা সিকিউ সলভ করেছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা হচ্ছে 11টার মতো সিকিউ সলভ করব এবং আজকের ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের হচ্ছে চ্যাপ্টার 4টা আলটিমেটলি শেষ হবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখি প্রথমে আমাদের আছে হচ্ছে যশোর বোর্ড 2024। তো দেখো, তোমরা চাইলে এই কোশ্চেনটা হচ্ছে খাতায় তুলে নিতে পারো, প্লাস হচ্ছে তোমরা তোমাদের বই থেকে এটা বের করেও দেখতে পারো, ঠিক আছে? দেখো এখানে কি বলছে। প্রথমে একটা গ্রাফ দিছে, তাই না? দেখো গ্রাফ দেখে ঘাবড়ানোর কিছু নাই। আরেকটা কথা যে বলে রাখি তোমাদের হচ্ছে যে এর আগে আমরা যে কয়টা ম্যাথ করাইছি ওগুলো কিন্তু একটু ইজি টাইপের ম্যাথ ছিল, তাই না? তো আজকে আমরা একটু হার্ড টাইপের ম্যাথগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কারণ ইজি টাইপের ম্যাথ তো তোমরা পারবাই, আজকে হচ্ছে একটু ট্রিকি টাইপের যে ম্যাথগুলো আছে ওগুলো একটু আলোচনা করবো, ঠিক আছে? আর যারা হচ্ছে ওয়ান শট ক্লাসটা দেখো নাই, সেই ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেটা দেখে তোমরা ক্লাসটাকে দেখে নিবা। কারণ ওয়ান শট ক্লাসটা দেখলে তোমরা হচ্ছে এই ম্যাথগুলা নিজেরাই সলভ করতে পারবা বেশিরভাগগুলো, ঠিক আছে? তারপর তো আমি আছি। আর হচ্ছে আজকের ক্লাসে কয়েকটা হোমওয়ার্ক থাকবে তোমাদেরকে, আর সেই হোমওয়ার্ক গুলা তোমরা অবশ্যই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবা, ঠিক আছে? ইতোপূর্বে আমি যতগুলো হোমওয়ার্ক দিয়েছি তোমরা একজনও জমা দাও, সেটা অনেক দুঃখের বিষয়। এবং আশা করছি আজকে যে হোমওয়ার্ক গুলো দিব সেটা তোমরা হচ্ছে সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবা, ঠিক আছে? এবং সামনে কিন্তু তোমাদের পরীক্ষা, তো এখন আর এরকম আলসেমি করলে চলবে না, ঠিক আছে? তো দেখো এখানে প্রথমত হচ্ছে এখানে একটা গ্রাফ দিছে, ঠিক আছে? তো গ্রাফে কি বলছে দেখ, এখানে দেখতে পাচ্ছ যে এখানে সময় দেওয়া আছে এদিকে, আর এইদিকে হচ্ছে গতিশক্তি দেওয়া আছে। তো এখানে লাস্ট একটা সময় দেওয়া আছে 8 সেকেন্ড, এবং এখানে দেওয়া আছে 4 সেকেন্ড, এবং এখানে একটা পি বিন্দু দেখতে পাচ্ছ যে এখানে গতিশক্তি হচ্ছে 6146.56 জুল, ঠিক আছে? 56 না তো 56 জুল এটা হবে। তো এখানে দেখো, এখানে বলে দিছে কি, লেখচিত্রে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভর, ঠিক আছে? মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভর 2 কেজি। এখন বস্তুটার বস্তুটা যে পড়তেছে, তাই না? সেটা আসলে কোন দিক থেকে বোঝাচ্ছে? এই যে এইখান থেকে এইদিকে যাচ্ছে, এটা কি পড়া বোঝাচ্ছে, নাকি এই পি থেকে তোমার হচ্ছে ও বিন্দুর দিকে এইদিকে পড়া বোঝাচ্ছে? এটা এটা তোমরা জানি না, তাই না? দেখো এটাও বলে দিছে যে পি বিন্দুর মান ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি নির্দেশ করছে। তার মানে কি, এই যে পি বিন্দুটাতে একটা গতিশক্তি দেখতেছো, এটা কখন? এটা হচ্ছে বস্তুটা উপর থেকে ভূমিতে পড়ার সময় যে গতিশক্তি, সেইটা, ঠিক আছে? ভূমি স্পর্শ করার মুহূর্তে যে গতিশক্তি, সেইটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? ওকে। তো তার মানে আমরা বুঝলাম কি, এই যে ও বিন্দুতে এটা আসলে কি, এটা আসলে হচ্ছে তোমার এখানে বস্তুটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ছিল, তাই না? এই যে ও বিন্দুতে বস্তুটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ছিল, এবং এইটা হচ্ছে ভূমি, পি বিন্দুটা হচ্ছে ভূমি, ঠিক আছে? তো এইটুকু আমরা জানলাম। তো এখন উদ্দীপকটা ক্লিয়ার। এখন আসলে আমরা দেখি কোশ্চেনে কি বলছে। এখানে বলছে বস্তুটার ভূমি স্পর্শের মুহূর্তে বেগ নির্ণয় করো। দেখো এটা একদমই ইজি। ভূমি স্পর্শের মুহূর্তে বেগ নির্ণয় করো, কি নির্ণয় করতে হবে? ভি নির্ণয় করতে হবে, তাই না? তো ভূমি স্পর্শের মুহূর্তে আমার কি কি ডেটা দেওয়া আছে একটু দেখো তো। ভূমি স্পর্শের মুহূর্ত মানে কোন বিন্দুতে আমার বেগ নির্ণয় করতে হবে ভাইয়া? পি বিন্দুতে। এখানে কি কি দেওয়া আছে? ফার্স্ট অফ অল গতিশক্তি দেখতে পাচ্ছি, তাই না? তার মানে আমি টি জানি, টি জানি। এখন টি থেকে কি আমি ভি বের করতে পারবো? অবশ্যই পারবো। কিভাবে? টি ইজ ইকুয়াল টু, আমরা সূত্র কি জানি ভাইয়া? হাফ এম ভি স্কোয়ার। যেখানে ভি আছে, তো আমি ভি এর মানটা বের করতে পারবো, তাই না? তাহলে দেখো এই সূত্র থেকে ভি এর মান বের করার জন্য আমার কি কি জানা লাগতেছে? টি জানা লাগতেছে, এম জানা লাগতেছে। এম কে আমরা জানি, হ্যাঁ জানি। দেখো এই যে এখানে এমটা দেওয়া আছে, তো সবকিছু যখন দেওয়া আছে আমরা তো ভি এর মানটা খুব ইজিলি বের করতে পারবো। দেখো এটা হচ্ছে আমাদের 1 নম্বর ম্যাথের গ নম্বর। দেখো, তো সাইড নোট গুলো আমি লিখলাম না, তোমরা লিখবা, ঠিক আছে? তো এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো আমরা এইখানে লিখতেছি, টিটাকে এরকমই রাখলাম। তো আচ্ছা, 1 সেকেন্ড। তো এম এর মান কত ছিল ভাইয়া? 2 কেজি, তাই না? তো ভি এর মানটা হচ্ছে আমরা বের করব। তো এইটা এটা দেখো কাটা চলে যাচ্ছে, ঠিক আছে? তো এখন তুমি যদি ভি এর মান বের করতে চাও তাহলে কি করবা? রুট ওভার টি দিবা। এখন টি এর মানটা কত ছিল? 6146.56 এটা ছিল, তাই না? তো এটা এখন ক্যালকুলেট করো, দেখো কত আসে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, √6 146.56, তো এটা আসতেছে হচ্ছে আমার 78.4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো এইটা আসতেছে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে বেগ।
তো আমরা হচ্ছে অ্যান্সারটা একটু, হ্যাঁ ঠিক আছে। তো গ নম্বরটা আমাদের ডান। এখন আসো ঘ নম্বর থেকে কি বলছে। খ নম্বরে বলছে উদ্দীপকের তথ্য শক্তির সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে, এটা বলছে সমর্থন করে কিনা এটা বলছে। ঠিক আছে, এখন শক্তির সংরক্ষণশীলতা কি ভাইয়া, মোট শক্তি সমান কিনা এটা বলছে, তাই না? এখন মোট শক্তি সমান কিনা আমি কোন কোন পয়েন্টের জন্য মোট শক্তি সমান কিনা বের করব। দেখো এখানে কয়টা পয়েন্ট দেওয়া আছে। প্রথমত সর্বোচ্চ উচ্চতা দেওয়া আছে, 4 সেকেন্ড দেওয়া আছে, 8 সেকেন্ড দেওয়া আছে। তো এই তিনটা পয়েন্টের জন্য আমাকে কি করতে হবে, যে মোট শক্তি সমান কিনা এটা বের করতে হবে। ঠিক আছে, তো এখন দেখো, এখন শক্তি বের করার জন্য আমাদের কি লাগে, শক্তি বের করার জন্য আমাদের হচ্ছে উচ্চতা লাগবে না ভাইয়া, উচ্চতা লাগবে তাই না? এখন আমরা প্রথমে আগে কি করব, তাহলে তিনটা পয়েন্টের ক্ষেত্রে আমরা উচ্চতা বের করব। ঠিক আছে, তিনটা পয়েন্টের ক্ষেত্রে আমরা কি করব, উচ্চতা বের করব। ঠিক আছে, তো উচ্চতা যদি আমরা বের করতে পারি তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো, মোট শক্তি সমান কিনা বা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার নীতিকে মেনে চলে কিনা এইটা আমরা প্রমাণ করতে পারবো। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে প্রথমে উচ্চতাটা বের করে নেই। আচ্ছা, তো এখন দেখো উচ্চতা যদি আমরা বের করতে চাই তাহলে দেখো, আমরা যদি এই যে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল এটা, ঠিক আছে, এইটা যদি আমরা বের করতে চাই তাহলে এই ক্ষেত্রে আমার কি কি ডেটা দেওয়া আছে ভাইয়া, সময়টা দেওয়া আছে তাই না? সময়টা দেওয়া আছে, যেহেতু বস্তুটা হচ্ছে উপর দিকে ছিল বা হচ্ছে এখানে কি বোঝাচ্ছে, এখানে হচ্ছে তোমার বস্তুটা হচ্ছে উপরে যাচ্ছে বা হচ্ছে নিচের দিকে পড়তেছে তাই না, মানে উত্থান পতন এরকম কিছু একটা বোঝাচ্ছে, মানে নিক্ষেপ বা হচ্ছে তোমার পড়া, এই জাতীয় জিনিস বোঝাচ্ছে। তো এই জাতীয় জিনিস বোঝাইলে অভিকর্ষ ত্বরণ কাজ করে তাই না? তো অভিকর্ষ ত্বরণটা জানি, টিটা জানি, এবং আরেকটা জিনিস আমরা জানি, সেইটা হচ্ছে ভাইয়া, সেইটা হচ্ছে দেখো এখানে একটা আদিবেগ জানি আমরা তাই না, আদিবেগ জানি। সে আদিবেগটা কত, আদিবেগটা হচ্ছে তোমার 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, প্রথম অবস্থায় এইখানে কি বস্তুটার কোনো বেগ ছিল, সর্বোচ্চ উচ্চতায় কি বস্তুটার কোনো বেগ ছিল, ছিল না তো তাই না? যেহেতু বেগ ছিল না তাহলে এটা কি হবে, জিরো, স্থির অবস্থানে ছিল, তাই তো? যেহেতু স্থির অবস্থানে ছিল তাই এটা কি হবে, 0 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি? ওকে, এখন দেখো, তো এখন আমরা নির্ণয় করবো হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, প্রথমে নির্ণয় করবো সর্বোচ্চ উচ্চতা। তো এখন তুমি এখানে লিখবা যে সর্বোচ্চ উচ্চতা, এটা লিখবা, বা তোমরা এটা তোমাদের মতো করে হচ্ছে সাজিয়ে লিখবা, আমি জাস্ট মেন জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো সর্বোচ্চ উচ্চতাকে আমরা এইচ ধরলাম। দেখো, তো এইচ ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, ইউটি প্লাস হচ্ছে হাফ জি টি স্কোয়ার, এটা লিখতে পারি না? এটাই তো লিখতে পারি নাকি? দেখো এটাই তো লিখতে পারি তাই না? এখন প্লাস কেন লিখলাম ভাইয়া, দেখো বস্তুটা কোথায় ছিল, ও বিন্দুতে ছিল তাই না? এখান থেকে কি করছে, নিচের দিকে পড়ছে না, এখান থেকে নিচের দিকে পড়ছে। তো এই অবস্থানে তো বস্তুটা স্থির ছিল, তাহলে ওপর থেকে যেহেতু নিচের দিকে পড়ছে, এখন এই ও অবস্থান থেকে এই পি অবস্থান পর্যন্ত দূরত্বটা কত, এইটুকু দূরত্ব আমরা নির্ণয় করবো। ঠিক আছে, এবং এইটুকু যাইতে সময় লাগছে 8 সেকেন্ড। বুঝতে পারছো? তো এখন যেহেতু নিচের দিকে পড়ছে তাহলে কি হবে, অভিকর্ষ ত্বরণটা প্লাসে হবে। এখন দেখো ইউ এর মান কত, এখানে সাইড নোট দিয়ে দিবা। ঠিক আছে, ইউ এর মান হচ্ছে 0 টি, সময় কত লাগছে 8 সেকেন্ড প্লাস হাফ, জি এর মান কত 9.8 টি স্কোয়ার, টি এর মান কত 8 সেকেন্ড তাই না? এইটুকু তো 0। এখন দেখো এই যে 9.8 কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত আসে, 4.9 মেবি, দেখি দাঁড়াও, হ্যাঁ 4.9। ঠিক আছে, তো এটাকে তুমি কাটতে পারো, যেটা আসতেছে 4.9। এখন 4.9 ইন্টু কত দিবা, দেখো 8 কে স্কোয়ার করলে কত হবে, 64। তো 64 ইন্টু হচ্ছে 4.9, তো এটা আসতেছে 313.6 মিটার। তো সর্বোচ্চ উচ্চতা কত পাইছি, 313.6 মিটার। ঠিক আছে, এখন আমরা দেখবো যে 4 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তারপর হচ্ছে আমরা আলাদা আলাদা ভাবে অভিকর্ষ তোমার হচ্ছে শক্তি বের করবো। ঠিক আছে, প্রথমে আমরা হচ্ছে উচ্চতাগুলো বের করে নিই। দেখো তাহলে এখন আমরা বের করবো যে 4 সেকেন্ডে কতটুকু দূরত্ব সে অতিক্রম করছে। তাহলে এই ক্ষেত্রে সূত্র কি হবে, সেম সূত্র তাই না? এখন লিখবা যে 4 সেকেন্ডে উচ্চতা। ঠিক আছে, 4 সেকেন্ডে উচ্চতা, তো এটাকে h1 ধরি আমরা। তো 4 সেকেন্ডে কতটুকু উচ্চতা অতিক্রম করবে, মানে কতটুকু উচ্চতা আসবে, ইউটি প্লাস হচ্ছে হাফ জিটি স্কোয়ার, এইটুকু তো 0।
তাই না? তো দেখো ইউ এর মান যেহেতু জিরো তাহলে এটুকু জিরো, তো এটুকু যেহেতু জিরো তাহলে এটাকে হিসাব আমরা আনছি না, বা তোমরা লিখেও দিতে পারো। ঠিক আছে, প্লাস হচ্ছে হাফ ইন্টু জি এর মান হচ্ছে 9.8 ইন্টু 4 স্কোয়ার। তো দেখো এটা হচ্ছে 4.9। আচ্ছা, তো এখন দেখো এখানে 4.9 ইন্টু কত হবে, 4.9 ইন্টু হচ্ছে 4 স্কোয়ার, তাই না? 4 স্কোয়ার মানে কত, 4 4 16, 4 স্কোয়ার ইন্টু হচ্ছে 4.9 ইন্টু হচ্ছে 16। তো এটা হচ্ছে আমার 78.4 মিটার। ঠিক আছে, 78.4 মিটার। আচ্ছা, তো দেখো এখন আমরা 4 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পাইছি। তো আমরা দেখো এখন তিনটা পয়েন্টেরই অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে গেছি, তাই না? কিভাবে দেখো, তুমি যদি ও পয়েন্টের কথা চিন্তা করো তাহলে এইটুকুর অতিক্রান্ত দূরত্ব কত, এই 8 সেকেন্ডে যতটুকু এটা, তাহলে এটা কত ছিল, 313 দশমিক সামথিং একটা আসছে, তাই না? তো 313.6 এইটা। তুমি যদি 4 সেকেন্ডেরটা চিন্তা করো, এই পয়েন্টটাও আছে। এখন তুমি যদি এই যে ভূমি স্পর্শ করার মুহূর্তে, এটা এটা কত, পি পয়েন্টটা কত ছিল ভূমি স্পর্শ করার মুহূর্তে, তো এই পয়েন্টের উচ্চতা কত, এই পয়েন্টের উচ্চতা কত, দেখো এই পয়েন্টের উচ্চতা আলটিমেটলি জিরো। বাট তুমি যদি গতিশক্তির ক্ষেত্রে চিন্তা করো, গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা কত, 313.6 মিটার। ঠিক আছে, ওকে। এখন আমরা হচ্ছে সবগুলা পয়েন্টের উচ্চতা পাইছি। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা দেখব যে তোমার শক্তি সংরক্ষণশীলতা মেনে চলে কিনা। তাহলে আমরা কি করব, তিনটা পয়েন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে এখন শক্তি নির্ণয় করব যে শক্তি কত। তো এখন আমরা লিখব যে ও বিন্দুতে, তো লিখবো যে ও বিন্দুতে বিভব শক্তি, প্রথমে আমরা নির্ণয় করব যে বিভব শক্তি। তো ও বিন্দুতে বিভব শক্তি কত, বিভব শক্তি হচ্ছে EP1 ইজ ইকুয়াল টু কত, এম জি হচ্ছে এইচ। ঠিক আছে, তো এম হচ্ছে 2 কেজি, জি হচ্ছে 9.8 ইন্টু এইচ কত হবে দেখো, এই যে ও বিন্দুতে এইচটা কত ভাইয়া, বিভব শক্তির ক্ষেত্রে এইচ কিভাবে নির্ণয় করি আমরা, বিভব শক্তির ক্ষেত্রে এইচ হচ্ছে ভূমি থেকে কতটুকু উপরে আছে বস্তুটা, এইটা হচ্ছে ভাইয়া বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা, তাই তো? তো বিভব শক্তির ক্ষেত্রে ভূমি থেকে কতটুকু উপরে আছে ভাইয়া, আমরা বের করছি 313.6 মিটার, তাই না? 313.6 মিটার। তো এখন এটা ক্যালকুলেট করে দাও, দেখো কত আসে, 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 313.6। তো এইটা আসতেছে হচ্ছে আমার 6146.56 জুল, এটা ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা কি করব, গতিশক্তি নির্ণয় করব ও বিন্দুতে। তো ও বিন্দুতে গতিশক্তি নির্ণয় করব। তো ও বিন্দুতে গতিশক্তি কি, গতিশক্তিকে আমরা কি দিয়ে প্রকাশ করি, টি ওয়ান। তো টি ওয়ান কত হবে, হাফ এম ভি স্কোয়ার, তাই না? তো হাফ ইন্টু এম এর মান হচ্ছে 2 ইন্টু ভি স্কোয়ার কি আমাদের জানা আছে, জানা নাই, তাহলে আমরা কি করব, ইউ স্কোয়ার দিয়ে নির্ণয় করবো। তো ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2 GH, ঠিক আছে, ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2 GH। এখন এখানে একটু খেয়াল করো যে বস্তুটা কি করছে, বস্তুটা হচ্ছে উপর থেকে নিচের দিকে পড়তেছে না, উপর থেকে নিচের দিকে পড়তেছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা কি হয়, গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা হয় বস্তুটা আগে যে অবস্থানে ছিল এইখান থেকে পরে যে অবস্থানে পড়ছে এই এই অবস্থানের দূরত্ব কত, মানে এই অবস্থানের উচ্চতা কত, এটা হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা, তাই না? তো এখন দেখো ও বিন্দুর ক্ষেত্রে বস্তুটা কোথায় ছিল, ও বিন্দুতে ছিল, পড়ছে কোথায়, ও বিন্দুতেই, তাই না? আমরা আলটিমেটলি ও বিন্দুতে গতিশক্তি কত এটা নির্ণয় করতেছে। তার মানে কি, ও বিন্দু মানে ও বিন্দুতে থাকা অবস্থায় সে কি কোনো দূরত্ব অতিক্রম করছে, করে নাই কিন্তু, তাই না? তাহলে গতিশক্তির ক্ষেত্রে তাহলে এইখানে এইচটা হবে কত, এইচটা হবে জিরো। তো এটাকে আমরা কেটে দিচ্ছি, তাহলে এখানে থাকতেছে 1। ইউ কত, ইউ তো জিরো, প্লাস 2 ইন্টু জি ইন্টু এইচ এর মান কত, জিরো, তাই না? তাহলে পুরোটার মান কত আসছে দেখো, এইটা তো জিরোই, প্লাস এইটার মানও জিরো আসতেছে, তো এটাও জিরো, এটাও জিরো। এখন জিরোকে যদি 1 দিয়ে গুণ করো তাহলে কত আসে, জিরো, তাই না? তাহলে এটা আসতেছে 0 জুল। তো এখন যদি আমরা মোট শক্তি হিসাব করি, মোট শক্তি কত, ইপি, মোট শক্তি ইপি যদি হিসাব করি তাহলে দেখো কত আসতেছে, 6146.56 জুল, এটাই আসতেছে। ঠিক আছে, দুটো যোগ দিবা, এটাই। এখন আমরা নির্ণয় করবো যে 4 সেকেন্ডের ক্ষেত্রে, তাই না? এখন আমরা নির্ণয় করবো যে 4 সেকেন্ডে। তো 4 সেকেন্ডে আমরা যদি EP2 নির্ণয় করি তাহলে এটা হচ্ছে MGH। তো এম হচ্ছে 2 কেজি, জি হচ্ছে 9.8 ইন্টু এইচ কত হবে দেখো, তো 4 সেকেন্ডে, তাই না? ভূমি থেকে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা কত, ভূমি থেকে কতটুকু উপরে আছে। তো 4 সেকেন্ডে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করছি না, দেখো 4 সেকেন্ডের দূরত্ব কত, 78.4 মিটার, তাই না? তো এইটা হবে, তো এটা হবে কত, 78.4। তো এটাকে তুমি যদি গুণ করো দেখো কত আসে, 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 78.4। তো 70 ইন্টু 4 এটা দিলে আসতেছে 1564 জুল, এটা আসতেছে। এখন যদি আমরা গতিশক্তি হিসাব করি, গতিশক্তি যদি হিসাব করি হাফ এম
এখন ভি স্কোয়ারের জায়গায় আমি হচ্ছে ডাইরেক্ট কি লিখতে পারি, ইউ স্কোয়ার প্লাস 2gh, এটাই তো আমরা জানি তাই না? তো এখন হাফ ইন্টু এম এর মান হচ্ছে 2 ইন্টু ইউ এর মান হচ্ছে 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু জি এর মান হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে কত, আচ্ছা এইখানে দেখো এখানে শুধু আমি 9 লিখছি, তো এখানে 9.8 হবে। আচ্ছা, তো এখন এইখানে এইচ কত হবে দেখো, এইচটা কত হবে, তো এইচটা দেখো আগে ছিল ও বিন্দুতে, পরে আসছে এই 4 সেকেন্ড এইখানে। তাহলে গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা হয় উপর থেকে কতটুকু নিচে নামছে এইটা, তো এইটুকু নিচে নামছে তাই না? তো এইটুকুর দূরত্ব কি আমরা জানি? এইটুকুর দূরত্ব কিন্তু আমরা আহ আচ্ছা 1 মিনিট, দেখো এইখানে 4 সেকেন্ডে বিভব শক্তির ক্ষেত্রে যে নির্ণয় করছে এখানে দূরত্ব 78.4 হবে না, দেখো এখানে একটু ভুল হয়েছে, 78.4 হবে না। এইখানে দূরত্বটা দেখো, এখানে দূরত্বটা হবে 4 সেকেন্ডে 78.4 কোথা থেকে, 78.4 হচ্ছে ও থেকে 4 সেকেন্ডে তাই না? কিন্তু আমরা নির্ণয় করতেছি বিভব শক্তির ক্ষেত্রে কোথা থেকে হয়, নিচ থেকে উপর পর্যন্ত তাই না? ভূমি থেকে কতটুকু উপরে আছে, তো ভূমি থেকে কতটুকু উপরে আছে, এখন তুমি হচ্ছে 313, পুরাটা কত ছিল, পুরাটা 313 ছিল না? তো পুরাটা থেকে তুমি যদি এইটুকু বাদ দাও তাহলে এইটুকু দূরত্ব পাবা না, এইটুকুই আমাদের দরকার। তো পুরাটা থেকে তুমি এটা বাদ দিবা, তো দূরত্বটা হচ্ছে তোমার 313.6 মাইনাস হচ্ছে কত, 78.4, ঠিক আছে? তো এইটা এখন তুমি এইটুকু গুণ করো, প্রথমে কি করবা, এটা থেকে এটা মাইনাস করবা, 313.6 মাইনাস হচ্ছে কত, 78.4, যেটা আসবে এর সাথে তুমি গুণ করবা হচ্ছে এই যে এইটুকু, ঠিক আছে? তাহলে কত, এইটুকু 9.8 ইন্টু হচ্ছে কত, 2, তো এইটা আসতেছে হচ্ছে 4609.92 জুল, এইটা আসতেছে। এখন দেখো, এটা বুঝতে পারছি যে ভূমি থেকে কতটুকু উপরে আছে আমরা পাইছিলাম, আমরা 4 সেকেন্ডে পাইছিলাম হচ্ছে উপর থেকে কতটুকু নিচে আসছে এটা পাইছিলাম তাই না? ভূমি থেকে কতটুকু উপরে আছে এটা যদি নির্ণয় করতে চাই তাহলে কি হবে, পুরোটা থেকে এইটুকু বাদ যাবে। বুঝতে পারছি, ওকে। তো এখন গতিশক্তির ক্ষেত্রে যদি নির্ণয় করো, গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা কত হবে, ও থেকে 4 সেকেন্ড পর্যন্ত কতটুকু দূরত্ব আছে তাই না? তো ও থেকে 4 সেকেন্ড পর্যন্ত কতটুকু দূরত্ব, এইটা হবে ভাইয়া 78.4, ঠিক আছে? 78.4, তো এইটা এটা কাটা, দেখো, তো এইটুকু যদি গুণ করো 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 78.4, তো এটা আসতেছে হচ্ছে আগে যেটা আসছিল এই যে 1536.64 জুল, এটা আসছিল তাই না, এইটা। তো এখন আমরা দেখি যে ইপি2 মানে 4 সেকেন্ডে মোট শক্তি কত, 4 সেকেন্ডে মোট শক্তি কত এটা আমরা দেখি, ইপি2 ইজিক্যাল টু কত হবে তাহলে, 4000 কত, 4609, 4609 দশমিক হচ্ছে কত, দশমিক হচ্ছে 92, 92 প্লাস হচ্ছে কত, 1536 দশমিক, এটা কত পাইছি, 1536 দশমিক হচ্ছে 64 তাই না, 1536 দশমিক হচ্ছে 64 জুল, এটা পাইছি। তো এখন এই দুটাকে যদি আমরা যোগ দিই তাহলে দেখো কত আসে, 4609 হচ্ছে 92 প্লাস হচ্ছে 1536.64, তো এটা আসতেছে হচ্ছে দেখো 6146.56 জুল তাই না? তার মানে দুইটা আমরা সমান পাইছি। এখন আমরা দেখবো যে এই যে পি বিন্দুতে, এই পি বিন্দুটা কোথায় ছিল, ভূমি স্পর্শ করার মুহূর্তে। এখন আমরা দেখবো যে ভূমি স্পর্শ করার মুহূর্তে তার মোট শক্তিটা কত। তো এইখানে তোমরা লিখবা যে পি বিন্দুতে, তোমরা হচ্ছে পি বিন্দুতে লিখতে পারো বা হচ্ছে ভূমি স্পর্শ করার মুহূর্তে এটাও লিখতে পারো। তো পি বিন্দুতে কি লিখবা যে ইপি3, ঠিক আছে? ইপি3 হচ্ছে কত, mgh, তো এম এর মান হচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু এইচ কত হবে দেখো, বিভব শক্তি কত, ভূমি থেকে কতটুকু উপরে আছে, বস্তুটা ভূমিতেই আছে, তাহলে উচ্চতা কত হবে, 0, তাহলে এটা হচ্ছে 0 জুল। এবং টি3 যদি নির্ণয় করো তাহলে হচ্ছে হাফ ইন্টু এম এর মান হচ্ছে 2 ইন্টু ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে এইচ এর মান কত হবে দেখো, 2g, এইচ এর মান কত হবে দেখো, এখানে কি কি বসাইছি, ইউ স্কোয়ার প্লাস 2gh তাই না, জি এর মান 9.8 বসাইছি, এখন এইচ এর মানটা কত হবে দেখো, গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা হচ্ছে উপর থেকে কতটুকু নিচে পড়ছে, তো এখান থেকে এটুকু দূরত্ব কত, 313 দশমিক হচ্ছে 6, এটা তাই না? তো এখন দেখো এইখানে হচ্ছে 1 হইতেছে এখানে, এখন এইটুকু যদি তুমি গুণ দাও তাহলে দেখো কত আসে, 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 313.6, তো এইটা আসতেছে হচ্ছে 6146.56 জুল। তো আলটিমেটলি আমার দেখো তিনটা পয়েন্টে, তোমার কি হচ্ছে, তিনটা পয়েন্টে আমার হচ্ছে দূরত্ব সমান আসতেছে তাই না? তো ইপি3 যদি আমরা নির্ণয় করি, তো ইপি3 ইজিক্যাল টু কত আসতেছে, ইপি3 ইজিক্যাল টু 6146.56 জুল। তো এখন তুমি লিখে দিবা যে যেহেতু ইপি1 ইজিক্যাল টু ইপি2 এবং
ইজ ইকুয়াল টু EP3। যেহেতু তিনটা পয়েন্টে আমার দূরত্বটা সমান, তাহলে কি হবে, যেহেতু তিনটা পয়েন্টের দূরত্ব সমান, সো এখানে তাহলে কি হচ্ছে, শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। তো এই ম্যাথটা আমার করে দেওয়া উচিত ছিল না, কারণ এটা তোমাদের হচ্ছে করাইছিলাম, তা হচ্ছে আমি করে দিলাম। ঠিক আছে, যেহেতু সিকে সলভ করছি তোমাদের করে দিলাম। তো এরপরে এই জাতীয় ম্যাথ আসলে আমরা করে দিব না। বুঝতে পারছো? তো এখন দেখো, আমরা সেকেন্ড ম্যাথে যাই। এখানে কি বলছে? সেকেন্ড ম্যাথে বলছে আমার যে দুইটি তড়িৎ মোটর দ্বারা 30 মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে 800 লিটার ও 1200 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে। তো প্রথম মোটরের ক্ষমতা দিয়ে দিছে, দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দিয়ে দিছে। ঠিক আছে, প্রথম মোটরের ক্ষমতা, দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দিয়ে দিছে। তো এইখানে দেখো, এখানে আমার বলছে, কোশ্চেনটা করছে যে প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো। এখন ভাই, প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো, কর্মদক্ষতার সূত্র কি? এটা ইজ ইকুয়াল টু কত, কি পড়াইছিলাম তোমাদের, পি আউট ডিভাইডেড বাই হচ্ছে পি ইন ইনটু হচ্ছে কত, 100%, এটা পড়াইছিলাম তাই না? ওকে। তো এখন এইটা নির্ণয়ের জন্য আমাদের কি কি তথ্য দেওয়া আছে এখানে একটু খেয়াল করো। প্রথম মোটরের ক্ষমতা দেওয়া আছে না, 20 কিলোওয়াট, তার মানে কি পি ইন দেওয়া আছে। এখন আমাকে কি বের করতে হবে, পি আউট কি দেওয়া আছে, দেওয়া নেই, পি আউটটা বের করতে হবে। পি আউটের সূত্র কি ভাই? MgH। এখন MgH কি দেওয়া আছে? 30 মিটার উঁচুতে, দেখো কি বলছে, তড়িৎ মোটর দ্বারা 30 মিটার উঁচুতে পানি তুলে, তাই না? তাহলে কি H দেওয়া আছে, কত কত লিটার পানি তোলে, 800 লিটার। তাহলে প্রথম মোটর কতটুকু তোলে, 800 লিটার। তাহলে কি M দেওয়া আছে, তাহলে M দেওয়া আছে, H দেওয়া আছে, G দেওয়া আছে। তাহলে আমরা কি পি আউট নির্ণয় করতে পারবো না? পি আউট নির্ণয় করতে পারবো। তো পি আউট নির্ণয় করে আমরা কি করব, আমরা হচ্ছে কর্মদক্ষতা নির্ণয় করবো। এটা কি আমার করে দেওয়া লাগবে? আশা করি না, এই জাতীয় ম্যাথ তোমাদের করাইছে। ঠিক আছে, তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো হোমওয়ার্ক গুলো তোমরা অবশ্যই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবা। তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা লিখে নাও। তো এখন এখানে দেখো, ঘ নম্বরে কি বলছে, দ্বিতীয় মোটরের শক্তির রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। এইখানে কি বলছে দেখো, এখানে একটু এটা আমি করে দিব। দেখো এখানে বলছে দ্বিতীয় মোটরের শক্তির রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। তো এই জাতীয় ম্যাথ তোমরা অনেক পাবা, যে শক্তির রূপান্তর প্রক্রিয়া নির্ণয় করতে বলছে, তাই না? তো শক্তির রূপান্তর প্রক্রিয়া আসলে কি, এটা একটু তোমাদের যদি বোঝাই, শক্তির রূপান্তর প্রক্রিয়াটা কি। দেখো, তো শক্তির রূপান্তর প্রক্রিয়া মূলত হচ্ছে যে আমরা যখন কোনো একটা যন্ত্র চালাই, চালানোর সময় আমরা কি পুরোপুরি আউটপুট পাই? সব যন্ত্রের ক্ষেত্রে কিন্তু আমরা পুরোপুরি আউটপুট পাই না, তাই না? যেমন দেখবা যে তোমাদের বাসা বাড়িতে যদি কারোর আইপিএস থাকে, আইপিএস এ লেখা থাকবে, দেখবা 1200 ওয়াট আইপিএস লেখা থাকে, তাই না? তো তুমি যখন সেই আইপিএসটা চালাও, সেখান থেকে সর্বোচ্চ তুমি 1000 ওয়াট আউটপুট পাচ্ছ। তাহলে তুমি কি পুরোপুরি আউটপুট পাচ্ছ? পাচ্ছ না কিন্তু, তাই না? তার মানে সেই আইপিএস এর ক্ষমতা ছিল কত, মানে আইপিএস এর কাছ থেকে তোমার আউটপুট পাওয়ার কথা ছিল 1200 ওয়াট, কিন্তু তুমি পাচ্ছ 1000 ওয়াট। তাহলে তোমার কতটুকু শক্তি অপচয় হচ্ছে, কতটুকু শক্তি তুমি কম পাইতেছো, কতটুকু ক্ষমতা কম পাইতেছো? 200 ওয়াট, তাই তো? এই 200 ওয়াট শক্তিটা হচ্ছে তোমার রূপান্তরিত হবে কোন শক্তিতে, রূপান্তরিত হবে তোমার হচ্ছে যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, বা হচ্ছে তোমার যে কোনো একটা শক্তিতে। এই এই 200 ওয়াট মানে অপচয় যতটুকু হয়েছে, এই শক্তিটুকু রূপান্তরিত হবে। বুঝতে পারছো? মানে হচ্ছে দেখো, আমরা যখন কোনো একটা যন্ত্র চালাই, সেখান থেকে আমরা কম আউটপুট কেন পাই? এটার কারণটা হচ্ছে এইটা, দেখো, আমরা কোনো একটা যন্ত্র যখন চালাই, সেখান থেকে আমরা কম আউটপুট পাওয়ার কারণ হচ্ছে সেই যন্ত্রটা যখন বানানো হয়, তাকে সেখানে তোমার ইনপুট ক্ষমতা যে লেখা থাকে, যে 1200 ওয়াট, তোমার হচ্ছে 5000 ওয়াট বা 1000 ওয়াট, এরকম যে লেখা থাকে, এটার মানে হচ্ছে এই যন্ত্রটা এতটুকু কাজ করতে পারবে। যন্ত্রটা মূলত এতটুকু কাজই করে, বাট আমরা আউটপুট হিসাবে পাই হচ্ছে কিছুটা কম পাই, তাই না? যতটুকু আউটপুট আমরা পাই না, মানে যতটুকু আমরা কম পাই, ওই শক্তিটুকু তাহলে কোথায় যায়? ওই শক্তিটুকু আমাদের খরচ হয় বিভিন্ন তোমার আহ, এই যন্ত্রটা যে চলতেছে, চলার পেছনে অনেক কিছুই কাজ করতেছে না। দেখো, এই যন্ত্রটা তোমার যখন ধরো একটা মোটর চলে, সেখানে আমরা হচ্ছে বিদ্যুৎ শক্তি দেই। এই বিদ্যুৎ শক্তিটা তোমার হচ্ছে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, তাই না? এই যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হওয়ার সময় এই পুরো প্রসেসটাকে চালানোর জন্য সে কিছু শক্তি ব্যয় করে। ঠিক আছে, সে কিছু শক্তি ব্যয় করে, এবং এই শক্তিটা ব্যয় করে তার যে ইনপুট ক্ষমতা ছিল ওইখান থেকেই ব্যয় করে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা কম আউটপুট পাই। তো ওইটাই আমাদের নির্ণয় করতে বলছে, যে কতটুকু শক্তি রূপান্তরিত হবে, এটা বের করতে বলছে। তার মানে আলটিমেটলি আমার বের করতে হবে যে ক্ষমতা, ইনপুট ক্ষমতা কত ছিল, আউটপুট ক্ষমতা কত ছিল, দুইটা মাইনাস করব, মাইনাস করবো দেখবো যে কতটুকু শক্তি আমাদের হচ্ছে লস হচ্ছে, এটা আমরা বের করব। ঠিক আছে, এটাই আমাদের বের করতে বলছে। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের বের করতে বলছে। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2024। ঠিক আছে, তোমরা চাইলে এটাই করতে পারো যে
বইতে এই ম্যাথটা হচ্ছে বের করতে পারো, অথবা তোমরা এটা তুলে নিতে পারো। ঠিক আছে, দেখো। তো দ্বিতীয় মোটরের ক্ষেত্রে প্রথমে আমাদের কি বের করতে হবে? আচ্ছা, দুঃখিত। তো দেখো, দ্বিতীয় মোটরের ক্ষেত্রে আমার কি কি দেওয়া আছে। দ্বিতীয় মোটরের ক্ষেত্রে আমার প্রথমত দেওয়া আছে হচ্ছে পি আউট নির্ণয় করার ক্লু দেওয়া আছে, তাই না? এম দেওয়া আছে, দ্বিতীয় মোটর কতটুকু পানি তোলে? 1200 লিটার। কত সেকেন্ডে তোলে? 30 সেকেন্ডে। কত মিটার উঁচুতে তোলে? 30 মিটার। তো এইচ দেওয়া আছে, এম দেওয়া আছে, আর হচ্ছে টি দেওয়া আছে, তাই না? ওকে। আচ্ছা আচ্ছা, তো গ নম্বরে তোমাদের যে সূত্রটা দেখাইছিলাম, গ নম্বরে যে তোমার কর্মদক্ষতা নির্ণয় করতে বলছে, তাই না? গ নম্বরে এই যে পি আউট, গ নম্বরে পি আউট নির্ণয় সূত্র, পি আউট নির্ণয় সূত্রটা কি ছিল? এম জি এইচ ভাগ টি। ঠিক আছে, এটা দিয়ে নির্ণয় করবা। ওকে। তো দেখো, আর কি দেওয়া আছে? দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে, তাই না? দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে। তো এখন আমাদের নির্ণয় করতে হবে যে এই মোটরের, আচ্ছা, এই মোটরে কতটুকু শক্তি অপচয় হচ্ছে এটা যদি আমরা নির্ণয় করতে চাই, ঠিক আছে, কতটুকু শক্তি অপচয় হচ্ছে এটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি করব? অপচয় হচ্ছে কতটুকু এটা নির্ণয় করার জন্য আমাদের হচ্ছে পি ইন আর পি আউট জানা লাগবে না? এই দুইটা থেকে তো আমরা মাইনাস করে বুঝবো যে এতটুকু ক্ষমতা বা এতটুকু শক্তি হচ্ছে আমাদের অপচয় হচ্ছে, তাই তো নাকি? তো তাই তো, তাই না? তো এখন আমাদের কি নির্ণয় করতে হবে? পি ইন আর হচ্ছে পি আউট নির্ণয় করতে হবে। তো এখন পি ইন যে নির্ণয় করব, পি ইন সমান আমরা কি সূত্র জানছি? আমরা এই সূত্রটা জানি না, যে ইটা ইজ ইকুয়াল টু পি আউট বাই হচ্ছে পি ইন ইন্টু 100%। এবং তোমাদেরকে পড়াইছিলাম যে ইটাটা কর্মদক্ষতা যে দেওয়া থাকবে, এটাকে তোমরা যদি হচ্ছে পার্সেন্টটাকে যদি ভেঙে দাও, যেমন 78% দেওয়া আছে, এটাকে তুমি যদি ভেঙে দাও, তো এটাকে ভেঙে দিলে তোমরা হচ্ছে ইটাটা সরাসরি লিখতে পারবে, তাহলে এখানে আর 100% গুণ দিতে হবে না। এটা তোমাদের পড়াইছিলাম, তাই না? তো এই এই সূত্র দিয়ে তোমরা কি করতে পারবা, দেখো। এখান থেকে যদি পি ইন নির্ণয় করতে চাও, তাহলে কি হবে? পি ইন ইন্টু ইটা ইজ ইকুয়াল টু কত? পি আউট। তো এখান থেকে যদি পি ইন নির্ণয় করতে চাও, তাহলে কত হবে? পি আউট ডিভাইডেড বাই হচ্ছে কত? ইটা। তাহলে পি ইন যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আলটিমেটলি আমাদের পি আউট জানা লাগবে, তাই না? তো প্রথমে আমরা পি আউট নির্ণয় করবো, চলো। তো প্রথমে হচ্ছে আমরা পি আউট নির্ণয় করি। তো এখন পি আউট যদি নির্ণয় করো, তাহলে পি আউট এখানে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে লিখে নেবা, সাইড নোট দিয়ে দিবা, ঠিক আছে? পি আউট ইজ ইকুয়াল টু কত? এম টু জি এইচ ডিভাইডেড বাই হচ্ছে টি। তো এম টু কত? এম টু হচ্ছে তোমার 1200 লিটার পানি তুলে, যেহেতু 1200 লিটার, তাহলে 1200 কেজি, তাই না? 9.8 ইন্টু এইচ কত? 30 মিটার। এবং সেকেন্ড হচ্ছে 30 সেকেন্ড। তো এটা এটা কাটা, এখন আমরা দেখবো যে দেখো, 1200 ইন্টু 9.8, এটা যদি দেই, দেখো কত আসে? 1200 ইন্টু হচ্ছে 9.8। তো এইটা আসতেছে হচ্ছে আমার 11,760 এত ওয়াট আসতেছে, তাই না? এত ওয়াট। তো পি আউট পাইছে এত ওয়াট। এখন আমরা কি নির্ণয় করবো? এখন হচ্ছে আমরা পি ইন নির্ণয় করবো। তো সুতরাং পি ইন ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? পি আউট ডিভাইডেড বাই হচ্ছে ইটা। তো পি আউটের মান পাইলাম 11,760 ওয়াট, ডিভাইডেড বাই ইটা কত দেওয়া আছে? 78। আচ্ছা, ইটা দেওয়া আছে হচ্ছে আমার 78.4%। তো এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে? দেখো, 78.4 ডিভাইডেড বাই হচ্ছে 100, তাহলে এটা আসে হচ্ছে আমার 0.784। ঠিক আছে, দেখো, তো এখানে আসছে 0.784। তো এটাকে এখন যদি আমরা এটা ভাগ করি, দেখো কত আসে? 11,760 ডিভাইডেড বাই হচ্ছে 0.784। তো এটা আসতেছে হচ্ছে আমার 15,000। ঠিক আছে, 15,000 ওয়াট আসতেছে। তো আমরা দুইটাই পাইছি। এখন আমাদের কি বলছে দেখো, কোশ্চেনে কি বলছে? এখানে বলছে শক্তির রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে ব্যাখ্যা করো, তাই না? শক্তির রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে ব্যাখ্যা করো। তো শক্তির রূপান্তর প্রক্রিয়া বলছে, তাই না? তার মানে কি আমাদের শক্তি নির্ণয় করতে বলছে, ক্ষমতা না। এখন শক্তি কিভাবে নির্ণয় করব? দেখো, শক্তি কিভাবে নির্ণয় করব। আচ্ছা, তোমাকে এই শক্তি নির্ণয় করার জন্য তোমাকে খেয়াল করতে হবে যে ক্ষমতার সংজ্ঞাটা আমরা কি দিছিলাম। ক্ষমতা আসলে কি? ক্ষমতা হচ্ছে তোমার একটা সার্টেন সময়ে, মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে তোমার হচ্ছে কি, বা হচ্ছে একক সময়ে তোমার হচ্ছে এই যে তোমার শক্তির রূপান্তরের যে হার, এটাই হচ্ছে তোমার কি? ক্ষমতা, তাই না? মানে সোজা কথায় বলতে গেলে শক্তির রূপান্তরের যে হার, এইটা হচ্ছে তোমার ক্ষমতা। তো শক্তির রূপান্তরের হার আমরা কিভাবে নির্ণয় করি? প্রথম কথা আসো, শক্তি কিভাবে নির্ণয় করি? তোমাকে যদি শক্তি নির্ণয় করতে বলতো, শক্তি কিভাবে নির্ণয় করতা? এম জি এইচ দিতা না?
এখন যদি তোমাকে ক্ষমতা নির্ণয় করতে বলে তাহলে কি করবা? সময়ের সাথে শক্তির রূপান্তরের হার, এখন কোনো কিছুর হার যদি বোঝায় তুমি কি করবা? ওর সাথে সময় দিয়ে ভাগ করে দিবা, তাই না? এটা হচ্ছে তোমার তাহলে কি হবে? এই যে আমি যে বললাম যে শক্তির রূপান্তরের হার, তো এইটুকু কথাটার মানে বোঝাচ্ছে হচ্ছে শক্তির রূপান্তরের হার, এবং এই জিনিসটা তোমাদের এর আগেও দেখাইছিলাম, ঠিক আছে? শক্তির রূপান্তরের হার হচ্ছে এইটা, বুঝতে পারছো? এটা হচ্ছে শক্তির রূপান্তরের হার, ঠিক আছে? শক্তির রূপান্তরের হার। তো এইখান থেকে তুমি যদি টিটাকে বাদ দিয়ে দাও তাহলে কি থাকবে? শুধু শক্তি থাকবে, তাই না? তো এখন এটাই আমরা করব, ঠিক আছে? তাহলে এখন আমরা কি পাইছি? এখন আমরা পাইছি হচ্ছে ইনপুট পাইছি, আউটপুট পাইছি। এখন আমরা দেখবো যে কতটুকু ক্ষমতা লস হচ্ছে, এটা বাই করবো। তো ক্ষমতা থেকে আমরা শক্তি নির্ণয় করতে পারবো, ঠিক আছে? তো এখন আমরা দেখবো যে কতটুকু ক্ষমতা লস হয়েছে। তো চলো এখন আমরা দেখি যে কতটুকু ক্ষমতা লস হয়েছে। এখন কি করবা তোমরা? হচ্ছে পি আউট মাইনাস পি ইন দিয়ে দিবা, তাই হচ্ছে ক্ষমতা কতটুকু লস হয়েছে এটা পেয়ে যাবা, ঠিক আছে? তো এখন লেখো যে অপচয়কৃত ক্ষমতা। আচ্ছা, একটা জিনিস দেখো, যেহেতু আমাদের অপচয় হয় শক্তি, তাই না? শক্তির অপচয় হয়, তাই না? শক্তি থেকে তো ক্ষমতাটা আসছে, অপচয় তো হয় শক্তি, তাই না? তো আমরা ক্ষমতার অপচয় এটা তো বলতে পারি না, আমরা কি করব? আমরা হচ্ছে শক্তির অপচয় লিখবো। শক্তির অপচয় যদি লিখতে চাই তাহলে এটাকে আমার শক্তিতে কনভার্ট করতে হবে না? এটাকে শক্তিতে কনভার্ট করতে হবে, প্লাস এইটাকেও আমার হচ্ছে কি করতে হবে? শক্তিতে কনভার্ট করতে হবে, তাই না? তো দুইটাকে আমি যদি শক্তিতে কনভার্ট করি তাহলে হচ্ছে আমরা কি পাবো? তাহলে ওইখান থেকে মাইনাস করলে আমরা হচ্ছে শক্তির যে তোমার কি বলে রূপান্তর, মানে কতটুকু অপচয় হয়েছে এটা পাবো, তাই না? তো এটাকে তুমি যদি শক্তিতে রূপান্তর করতে চাও কি করবা? এটাকে জাস্ট হচ্ছে 1 সেকেন্ড দিয়ে ভাগ করবা, ঠিক আছে? মানে এত জুল ইন্টু 1 সেকেন্ড। এখন 1 সেকেন্ড কেন দিলা? 1 সেকেন্ড কেন দিলা তুমি? দেখো, 1 সেকেন্ড দিলা কারণ হচ্ছে এখানে এটাকে তুমি যদি 1 সেকেন্ড দিয়ে ভাগ করো, এটার মানে কি কোনো পরিবর্তন হবে? এটার মানে তো কোনো পরিবর্তন হবে না, তাই না? তার মানে এটাকে তুমি যদি জুল লেখো এবং এটাকে যদি 1 সেকেন্ডে ভাগ করো তাহলে কি পাচ্ছ তুমি? এটাই পাচ্ছ, তাই না? তার মানে এখান থেকে তুমি যদি এখন সেকেন্ডটাকে সরায় দাও তার মানে আলটিমেটলি তুমি 11,760 জুল লিখতে পারতেছো, ঠিক আছে? 11,760 জুল লিখতে পারতেছো। অথবা আহ আচ্ছা, তো এখন তোমরা বলতে পারো যে ভাইয়া তাহলে তো আমরা একটা কাজ করতে পারতাম, এই যে এখানে যে সময়টা লিখছি এই সময়টা বাদ দিলেই তো আমাদের হচ্ছে ইয়াটা হয়ে যায়, তাই না? যে এই সময়টা যদি বাদ দিতাম তাহলে তো আমরা ডিরেক্টলি আমরা হচ্ছে শক্তিটা পেয়ে যেতাম, তাই না? এটা তো তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, তাই না? এখন দেখো কোশ্চেনে আমাদের কি বলছে, আবার একটু কোশ্চেনটার দিকে খেয়াল করো। শক্তির রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো, ঠিক আছে? তারা কিন্তু একটা প্যাচ বাজায় দিচ্ছে, সেটা কি? শক্তির রূপান্তর প্রক্রিয়াটা ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তার মানে কি? ক্ষমতা নির্ণয় করে আমাদের শক্তি নির্ণয় করতে হবে, ঠিক আছে? যেহেতু আমরা এখন ক্ষমতা নির্ণয় করছি, তো এখান থেকে যদি আমরা শক্তিতে যাইতে চাই তাহলে আমাদের সময় দিয়ে কি করতে হবে? এখন ক্ষমতা থেকে যদি আমরা শক্তিতে রূপান্তর করতে চাই তাহলে দেখো আমরা ক্ষমতা সমান এটা লিখতে না, ক্ষমতা সমান এটা লিখতে পারি না? তো এখান থেকে তুমি যদি এই 1 সেকেন্ডটাকে সরায় দাও কোনোভাবে, এই 1 সেকেন্ডটাকে ধরো এটার সাথে তুমি গুণ করে দিলা, তো এখান থেকে তাহলে কি থাকতেছে? তাহলে কি এই পাশে সময়টা থাকলো? থাকলো না। এ পাশে যেহেতু সময়টা থাকলো না তাহলে এ পাশে কি পড়ে থাকলো? এ পাশে শুধু শক্তিটা থাকলো। তোমাদের মনে হয় গোলমেল লাগতেছে না? আমি আরেকটু ভালোভাবে বোঝাচ্ছি, দেখো। ধরো এটা আমি লিখলাম হচ্ছে ক্ষমতা, এইখানে কি লিখলাম? শক্তি বাই সময়। ক্ষমতার সূত্রটা কি ছিল খেয়াল করো, মানে সূত্র না তো, সময়টার সংজ্ঞাটা কি কি ছিল খেয়াল করো। সংজ্ঞাটা ছিল যে শক্তির রূপান্তরের হার, এটাই ক্ষমতা, তাই না? শক্তির রূপান্তরের হার হচ্ছে ক্ষমতা, এবং হারটা নির্ণয় করার জন্য আমরা কি করছিলাম? সময় দিয়ে ভাগ করেছিলাম, শক্তিটাকে সময় দিয়ে ভাগ করেছিলাম, তাই না? এখন তোমাকে যদি বলে যে ক্ষমতা থেকে তুমি হচ্ছে শক্তি নির্ণয় করো তাহলে কি করবা? এই পাশ থেকে তুমি জাস্ট সময়টাকে সরাবা না, সময়টাকে কি করবা? ক্ষমতার সাথে গুণ করে দিবা। এটাকে যদি তুমি এখানে আনো তাহলে কি হবে? তাহলে হচ্ছে শক্তিটা পেয়ে যাবা। এখন তোমাকে যদি ভালোভাবে বুঝো, ভালোভাবে খেয়াল করো, তোমাকে যদি সবকিছুর মান অপরিবর্তিত রাখতে হয়, ঠিক আছে? সাপোজ তুমি ক্ষমতা সমান পাইছো 60 ওয়াট, এবং এই 60 ওয়াটকে তোমাকে শক্তিতে কনভার্ট করতে বললো, এবং তোমাকে বলে দিল যে তুমি ক্ষমতার মানের কোনো যেন পরিবর্তন না হয়, তাহলে তুমি কি করবা? এর সাথে তুমি যদি 1 সেকেন্ড দিয়ে ভাগ করো, এই 1 সেকেন্ডটাকে তুমি যদি ক্ষমতার সাথে গুণ করো, তাহলে ক্ষমতার সাথে গুণ করলে এই ক্ষমতাটা কি হয়ে যাবে? শক্তিতে কনভার্ট হয়ে যাবে, তাই না? ক্ষমতাটা শক্তিতে কনভার্ট হয়ে যাবে এবং তোমার মানেরও কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছো?
আশা করি বুঝতে পারছো। তো এই জিনিসটা আমরা এইখানে করছি, ঠিক আছে। এবং তাহলে ইনপুটের জায়গায় কি হবে, ইনপুটের জায়গায় এখানে যদি আমরা এটাকে যদি আমরা 1 সেকেন্ড দিয়ে ভাগ করি, ঠিক আছে, এটাকে যদি আমরা 1 সেকেন্ড দিয়ে ভাগ করি, তাহলে এই ক্ষমতাটা কিসে কনভার্ট হবে, শক্তিতে কনভার্ট হবে, ঠিক আছে। এবং এই 1 সেকেন্ডটাকে আমি যখন এই ক্ষমতার সাথে আবার গুণ করব, তখন সেটা হয়ে যাবে শক্তি, ঠিক আছে, সেটা হয়ে যাবে শক্তি। এখন তুমি যদি ক্ষমতার একটা জিনিস খেয়াল করো, যে ক্ষমতার সাথে তুমি যদি হচ্ছে সময়টাকে গুণ করে দাও, তাহলে কি হয়, সেখানে শক্তিটা থাকে, তাই না? এটাই মূলত, বুঝতে পারছো? তো এই শক্তি সময়টাকে আমরা হচ্ছে এই পাশে নিয়ে আসছি এবং এই পাশে বেঁচে রইলো আমার শক্তিটা। এখন আমরা খুব সহজে বের করবো যে কতটুকু শক্তি অপচয় হয়েছে। তো এখন আমরা লিখবো যে অপচয়কৃত শক্তি, ঠিক আছে, অপচয়কৃত শক্তি ইজ ইকুয়াল টু কত হবে তাহলে, আহ কত পাইছি আমরা দেখো, ইনপুট ছিল কত, 15,000। তো ইনপুট ছিল 15,000 মাইনাস আউটপুট কত পাইছি, 11,760। আউটপুট পাইছি হচ্ছে 11,760। তো এখন তুমি যদি মাইনাস করো তাহলে পেয়ে যাবা, দেখো 15,000 মাইনাস হচ্ছে 11,760, 11,760, তাহলে পাইতেছো 3,240 জুল, ঠিক আছে। তাহলে এতটুকু শক্তি আমার কি হয়েছে, অপচয় হয়েছে। এবং এতটুকু শক্তি অপচয় হয়েছে মানে কি, এইটুকু শক্তিটা আমাদের হচ্ছে কি হয়েছে, রূপান্তর হয়েছে, ঠিক আছে। এইটুকু শক্তিটাই হচ্ছে আমাদের রূপান্তরিত হয়েছে। কিসে রূপান্তরিত হয়েছে, এইটুকু শক্তি হচ্ছে আমাদের তাপ শক্তি, শব্দ শক্তি, বা হচ্ছে অন্যান্য আরো যেসব শক্তি উৎপন্ন হয়, যেমন তোমার হচ্ছে একটা মোটর যখন চালানো হয় তখন সেখানে কি কি উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয় না, তাপ উৎপন্ন হয়। তারপরে কি, একটা শব্দ হয় না, তাহলে কি শব্দ শক্তিতে কনভার্ট হয়, তাই না? তো এই সকল শক্তিতে এইটুকু শক্তি, মানে এই অপচয়কৃত শক্তি, এগুলো আসলে কি হয়েছে, এটা আসলে মূলত অপচয় হয় নাই, সেটা আসলে বিভিন্ন শক্তিতে কনভার্ট হয়েছে, বুঝতে পারছো? তাহলে এই যে আমরা নির্ণয় করলাম যে শক্তি রূপান্তর প্রক্রিয়া নির্ণয় করলাম। এখন এটাকে এই ম্যাথটাকে পূর্ণাঙ্গ করার জন্য আমরা কি করবো জানো, এই অপচয়কৃত শক্তির কর্মদক্ষতা কত এটাকে আমরা নির্ণয় করে দিব। এটা আবশ্যক না, তোমরা না দিলেও পারো, তবে কোনো কোনো টিচার যদি তোমাকে নাম্বার কম দিলেও দিতে পারে, ঠিক আছে। যেহেতু কম যদি যেহেতু না দেয়, যাতে না দেয়, সেজন্য আমরা কি করব, আমরা অপচয়কৃত শক্তির, এখানে লিখবা যে অপচয়কৃত শক্তির কর্মদক্ষতা, আবার বলছি, অপচয়কৃত শক্তির কর্মদক্ষতা ইটা ডট ইকুয়াল টু কি লিখবা, দেখো। তাহলে অপচয়কৃত শক্তির কর্মদক্ষতা এটা কিভাবে নির্ণয় করবো, দেখো। তাহলে একটা মোটরের মোট পুরো কর্মদক্ষতাকে আমরা কত ধরতে পারি, 100%, 100%। সেখান থেকে এটার কর্মদক্ষতা কতটুকু, 78.4%, এটা দেওয়া আছে, তাই না? তো 100 থেকে তুমি যদি এটুকু বাদ দাও, তাহলে কতটুকু অপচয় হয়েছে, মানে কতটুকু সিস্টেমে লস হয়েছে, এটুকু তুমি পাবা না? এটুকু তুমি পেয়ে যাবে খুব সহজে, ঠিক আছে। দেখো এই যে 100 মাইনাস হচ্ছে 78.4, তাহলে এটা হচ্ছে কত, 21.6%। তাহলে এইটুকু হচ্ছে তোমার অপচয়কৃত শক্তির কর্মদক্ষতা। তার মানে এইটুকু কর্মদক্ষতা, ঠিক আছে, মানে যতটুকু শক্তি রূপান্তরিত হয়েছে সেটার কর্মদক্ষতা হয়েছে তোমার 21.6%। বুঝতে পারছি, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এখন থেকে ভাইয়া আশা করি এই জাতীয় কোনো ম্যাথ যদি আসে তাহলে তোমরা নির্ণয় করতে পারবা, ঠিক আছে। এখন এই যে এইখানে তোমাদের কি বলছে, এইখানে তোমাদের বলছে না যে আহ এটা কি বলছে, যে দ্বিতীয় মোটরের শক্তির রূপান্তর ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে দেখাও। তো অনেক প্রশ্ন তোমাকে এই যে ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে এটা বলবে না, শুধু বলবে যে শক্তি রূপান্তর প্রক্রিয়া দেখাও, তাই না? তখন তুমি কি করবা, তখন হচ্ছে সিম্পলি এই যে এখানে আমরা কি করছি, এখানে আমরা ক্ষমতা নির্ণয় করছি না, এখানে তুমি ক্ষমতা নির্ণয় করবা না, এখানে জাস্ট এই টিটা বাদ দিয়ে শুধু শক্তিটা নির্ণয় করবা, ঠিক আছে। তখন আর তোমার ঝামেলায় যাইতে হবে না, বুঝতে পারছো? আশা করি। তো এখন চলো আমরা হচ্ছে নেক্সট ম্যাথে যাই। এখন দেখো 3 নম্বর ম্যাথে আসি, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024। এখানে বলছে 735 ওয়াট কার্যকর ক্ষমতার একটি মোটর 9 মিটার উঁচু দালানের ছাদে 1000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 2 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। তো 1417 ওয়াট কার্যকর ক্ষমতার কি দেওয়া আছে, কার্যকর ক্ষমতার দ্বিতীয় মোটর 15 মিটার উঁচু দালানের ছাদে 3000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 5 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। উভয় ট্যাঙ্ক পানি পূর্ণ হয়ে কি হয়, অতিরিক্ত পানি পড়ে যায়। তো এখন বলছে প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি নির্ণয় করো। পারবা না? অবশ্যই পারবা। উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা, এই ম্যাথটা ভাইয়া ওয়ান শট ক্লাসে করাই দিছি, ঠিক আছে। এটা হচ্ছে সিলেট বোর্ড 2024, ওয়ান শট ক্লাসটা দেখলে তোমরা এটা পেয়ে যাবা, ঠিক আছে। যারা দেখছো তারা তো অবশ্যই পারবা এই ম্যাথটা। এই ম্যাথটা আমি করে দিব না, এটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। এই ম্যাথটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, ডেসক্রিপশন সরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবা, ঠিক আছে। চলো এই ম্যাথটা করি। এখানে কি বলছে দেখো, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023। একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে বিভিন্ন ডেটা দেওয়া আছে। প্রথম ডেটাতে কি দেওয়া আছে দেখো, তড়িৎ মোটরের ক্ষমতা দিছে, তারপরে ট্যাঙ্কে উঠানো পানির ভর, মানে কোন মোটর কতটুকু পানি উঠাইতে পারে এটার ভর দিছে। তারপরে ট্যাঙ্কের উচ্চতা এটা দিছে। তারপরে কি কার্যকর সময়, মানে পানি ওঠাইতে কতটুকু সময় লাগে সেটা দিছে। তারপরে কি অভিকর্ষ ত্বরণটা দিয়ে দিছে, ঠিক আছে। ওকে।
তো এখন গ নম্বরে কি বলছে দেখো, উদ্দীপকের পি দ্বারা উঠানো পানির বিভব শক্তি নির্ণয় করো। পি দ্বারা, তো পি দ্বারা উঠানো পানির বিভব শক্তি কিভাবে নির্ণয় করবা? এম জি এইচ, ঠিক আছে, এম জি এইচ, দেখো সবকিছু দেওয়া আছে, বিভব শক্তি পেয়ে যাবা। বুঝতে পারছো? জাস্ট মানগুলো বসা দিয়ে ক্যালকুলেট করে দিবা। দেখো এখন বলছে উদ্দীপকের কিউ অপেক্ষা পি ই শ্রেয় কর্মদক্ষতা বিবেচনায় মতামত দাও। ঠিক আছে, কর্মদক্ষতা বিবেচনায় কি বলছে, মতামত ব্যক্ত করো। তো এখন ভাইয়া তোমাদের একটা জিনিস বোঝাই, যে কোন একটা বস্তু বা সরি বস্তু না, কোন একটা ইঞ্জিন, ঠিক আছে, ধরো তোমাকে দুইটা ইঞ্জিন দিছে এবং তোমাকে বললো যে কোন ইঞ্জিনটা ব্যবহার করা বেশি কার্যকর হবে বা কোন ইঞ্জিনটা ব্যবহার করা বেশি লাভজনক হবে, এই জাতীয় কোনো ম্যাথ যদি তুমি দেখো, তো এই জাতীয় কোনো ম্যাথ যদি দেখো যে কোন মোটরের তোমার হচ্ছে বা ইঞ্জিনের বা ইঞ্জিনটা ব্যবহার করা তোমার লাভজনক হবে বা কোন ইঞ্জিনটা ব্যবহার করলে তোমার হচ্ছে কাজ বেশি হবে, এরকম যদি কোনো তুমি ম্যাথ দেখো, এরকম যদি কোনো কোয়েশ্চেন দেখো, সেখানে তুমি কি নির্ণয় করবে জানো? সেখানে হচ্ছে তুমি কর্মদক্ষতা নির্ণয় করবা, যে কোন মোটরের কর্মদক্ষতা কত। তো তুমি দেখবা যে যেই মোটরের কর্মদক্ষতা বেশি তার থেকে তুমি কি পাবা, যে মোটরের কর্মদক্ষতা বেশি তার থেকে তুমি হচ্ছে বেশি কাজ করার ক্ষমতা পাবা, তাই না? কর্মদক্ষতা কি, কাজ করার যে ক্ষমতা, এটা তো কর্মদক্ষতা নাকি? তো এখন যে তুমি কি করবা, যে যে মোটরের কর্মদক্ষতা বেশি হবে তার থেকে তুমি বেশি আউটপুট পাবা, তার থেকে তুমি বেশি কাজ করার ক্ষমতা পাবা। ঠিক আছে, তাহলে তুমি এই জাতীয় ম্যাথে কি করবা, দুইটা মোটরের বা দুইটা ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয় করবা, তারপরে দেখবা যে যেটার বেশি সেটা হচ্ছে বেশি, সেটা ব্যবহার করা কি হবে, বেশি কার্যকর হবে, বা ওই মোটরটা বেশি তোমার কি হবে, ওই মোটর দিয়ে বেশি কাজ করানো যাবে, বা হচ্ছে ওই মোটরটা ব্যবহার করা লাভজনক হবে, এই জাতীয় কোশ্চেন। ঠিক আছে, তো দেখো দুইটা মোটরের কর্মদক্ষতা তোমরা নির্ণয় করতে পারবা না? অবশ্যই পারবা। দেখো পি আউট নির্ণয় করবা, দেখো সবকিছু দেওয়া আছে, পি আউট নির্ণয় করবা, পি ইন তো দেওয়া আছে, দুইটা মোটরের পি আউট নির্ণয় করে ইটা বের করবা, ইটা বের করবে, দেখবা যে কারটা বেশি, যদি পি এরটা বেশি হয় তাহলে কি অবশ্যই পি এরটা পি ব্যবহার করা শ্রেয়। বুঝতে পারছি? ওকে, আশা করি বুঝতে পারছি। তো এটাও তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো এখন হচ্ছে আমরা 5 নম্বর ম্যাথটা করি, এই চিত্রটা ভালোভাবে খেয়াল করো। ওকে, তো দেখো 5 নম্বর ম্যাথে একটা চিত্র দেওয়া আছে, তাই না? চিত্রটা দিকে খেয়াল করো, এখানে কি করা হচ্ছে, এইখানে এই যে একটা বস্তু দেখতেছো না, এই বস্তু, তো এই বস্তুটাকে কি করতেছে, এই আর থেকে তোমার হচ্ছে পি এর দিকে ঠেলে নেওয়া হচ্ছে। ঠিক আছে, আর থেকে পি এর উচ্চতা দেওয়া আছে কত, 5 মিটার, এবং এই পি থেকে কিউ এর উচ্চতা দেওয়া আছে হচ্ছে 3 মিটার। এখন আমরা দেখি যে এখানে কি বলছে, বলছেটা কি, এটা একটু দেখি কোশ্চেনে কি বলছে। উদ্দীপকটাকে দেখে এখানে বলছে ব্লক এ এর ওজন, ব্লক এ কোনটা ভাইয়া, এই যে ব্লক এ, এটার ওজন দিছে, এটার ওজন কত দিছে, 100 নিউটন, এবং এই এ ব্লকটাকে কি করছে, 100 নিউটন বল দ্বারা 5 মিটার দৈর্ঘ্যে ঢাল বরাবর টানা হয়। এখানে কি বলছে, এই যে এই এ ব্লকটাকে কি করছে, 100 নিউটন বল প্রয়োগ করছে এর উপরে, 100 নিউটন বল প্রয়োগ করে কি করছে, এই আর থেকে পি এর দিকে কি করছে, ঠেলে তুলতেছে। ঠিক আছে, 5 মিটার দৈর্ঘ্যের আর থেকে পি এর দিকে ঠেলে তুলতেছে, ঢাল বরাবর মানে কি, যেটাই তো ঢাল, ঠিক আছে, এই ঢাল বরাবর তোমার হচ্ছে এই ঢাল বরাবর এদিকে যাচ্ছে। ঠিক আছে, এইটুকু বলছে। তারপরে কি বলছে দেখো, দেখো 2 নম্বরে বলছে ঢাল বরাবর ব্লক এ কে আর বিন্দু থেকে পি বিন্দুতে সরানো হলে, ঠিক আছে, মানে হচ্ছে আর থেকে যে পিতে নিছে এটাই বলছে, যে সরানো হলে বল দ্বারা কৃত কাজ এবং পি বিন্দুতে উপস্থিত বিভব শক্তির পার্থক্য কত হবে। দেখো বল দ্বারা কৃত কাজ এবং বিভব শক্তির পার্থক্য কত হবে। তো ভাইয়া বল দ্বারা কৃত কাজ কিভাবে নির্ণয় করবো? তোমাদের কি মনে আছে, প্রথমে আমি তোমাদের একটা সূত্র পড়াইছিলাম, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, কৃত কাজের সূত্র পড়াইছিলাম, মনে আছে তোমাদের? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। এইখানে কি কি ছিল ভাইয়া, এইখানে মূলত কি কি ছিল, এইখানে তোমার হচ্ছে এফ ছিল, এফ আর এস ছিল, তাই না? এফটা কি, এফটা হচ্ছে বল, এসটা কি সরণ। ঠিক আছে, তাহলে এটাই মূলত হচ্ছে তোমার বল দ্বারা কৃত কাজ। ঠিক আছে, এখন কোন একটা প্রশ্নে তোমার যদি বল না দেওয়া থাকে, তো তুমি কি করবা, এফ এর পরিবর্তে এমজি বসায় দিবা। বুঝতে পারছো? এইটাই। তো এখানে যেহেতু এফটাই দেওয়া আছে, তাহলে আমরা কি করব, বল দ্বারা কৃত কাজ ওইটা নির্ণয় করবো। ঠিক আছে, তো এখন 5 নম্বর ম্যাথের গ নম্বর, তাহলে তুমি লিখবা যে বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে, বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, এফ এস। তো এফ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 100 নিউটন বল প্রয়োগ করছে, কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 5 মিটার। এই যে খেয়াল করো, 100 নিউটন বল দ্বারা 5 মিটার দৈর্ঘ্যের ঢাল বরাবর টানা হয়। ঠিক আছে, এই দেখো, এই যে এই এ বস্তুটাকে 100 নিউটন বল প্রয়োগ করে এই 5 মিটার দৈর্ঘ্য সরানো হয়েছে, আর থেকে এতে পি পর্যন্ত দৈর্ঘ্য কত, 5 মিটার। ঠিক আছে, ওকে, তো এটা কত হবে, 500 জুল।
কাজের একক কি জুল, 500 একক জুল পাইছি। এখন আবার বলছে যে পি বিন্দুতে বিভব শক্তি কত হবে। তো বিভব শক্তির সূত্র কি ভাইয়া, পি বিন্দুতে বিভব শক্তি ইপি, ঠিক আছে। ইপি সমান কি হবে, এম জি এইচ, ঠিক আছে। এম কি দেওয়া আছে, দেখো এই বস্তুর এম, তাই না। আচ্ছা দেখো এখানে এমটাকে আমাদের হচ্ছে নির্ণয় করতে হবে, ঠিক আছে। এমটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে, কিভাবে নির্ণয় করবো দেখো। এখানে কি বলছে, এ ব্লকের ওজন দেওয়া আছে, তাই না। এ ব্লকের ওজন দেওয়া আছে, ওজন কত দেওয়া আছে, 100 নিউটন, ঠিক আছে। ওজনের সূত্র আমরা জানি না, ওজনের সূত্র কি জানি, ওজনকেও ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, তাই না। এটা দিয়ে আবার কনফিউজ হয় না, যে কৃতকাজও ডাব্লিউ আবার হচ্ছে ওজনও ডাব্লিউ, কনফিউজ হওয়ার কোনো মানে নাই। দেখো ওজনকে হচ্ছে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, তো ওজনের সূত্র কি জানি, এম জি। যেখানে ওজনটা দেওয়া আছে, জি এর মান তো আমরা জানি, তাহলে এম এর মান পাবো না, অবশ্যই পাবো। তাহলে এম এর মান কি হবে, এম এর মান হবে তোমার ডাব্লিউ বাই জি, ঠিক আছে। তো এখান থেকে তুমি কি করবা, এম এর পরিবর্তে কি লিখতে পারো, ডাব্লিউ বাই জি ইন্টু হচ্ছে কত, জি, তাই না। এম জি এইচ, তাই না, ইন্টু জি ইন্টু হচ্ছে কত, এইচ, ঠিক আছে, ইন্টু হচ্ছে এইচ। তো এখানে দেখো, তো ডাব্লিউ ইকুয়াল টু কত দেওয়া আছে, 100 নিউটন, বা জি এর মান কত, 9.8, ইন্টু জি এর মান হচ্ছে 9.8, ইন্টু এইচ কত হবে, এইচটা হচ্ছে 5 মিটার, তাই না। ভূমি থেকে যতটুকু উচ্চতা, এটাই তো বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা, তো কতটুকু দূরত্ব সরাইছো তুমি, 5 মিটার, ঠিক আছে। তো এইটাই। তো এখন যদি ক্যালকুলেশন করো দেখো কত আসে, ক্যালকুলেশন করে দেখো, এটা তো আমরা কেটে দিতে পারি, তাই না। তাহলে এটা আসতেছে 500 জুল। আচ্ছা এটা কি 500 জুল আসে। আচ্ছা আমরা অ্যান্সারটা একটু রিচেক করি, ঠিক আছে। আচ্ছা এবার 23 ছিল এটা, দেখো এম জি এইচ, তাই না। এইচ ইকুয়াল টু কত, এইচ, ও 1 মিনিট দেখো এখানে দেখো, তো এইচ কি 5 মিটার কিন্তু হবে না, দেখো দেখো এখানে একটু বড় একটা মিস্টেক করছি। Shit, দেখো, তো এই জন্য খুবই দুঃখিত, খুবই দুঃখিত, এক্সট্রিমলি সরি। দেখো তো বিষয়টা ভালোভাবে বোঝো, কি বলছে, পি বিন্দুতে বিভব শক্তি কত হবে, তাই না। তার মানে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা কত, কোথা থেকে নির্ণয় করতে হয়, ভূমি থেকে কতটুকু উপরে আছে, তাই না। তো ভূমি থেকে উচ্চতা, পি বিন্দুটা ভূমি থেকে কতটুকু উপরে, 3 মিটার উপরে, ঠিক আছে। আমরা 5 মিটার দিচ্ছি, 5 মিটার তো তার ভূমি থেকে উচ্চতা না, 5 মিটার হচ্ছে কি একটু হেলানো আছে, তাই না। 5 মিটার হচ্ছে হেলানো, তার মানে কি এটা কি ভূমি থেকে উচ্চতা না, এটা কিন্তু ভূমি থেকে উচ্চতা না। তো 5 মিটারটা কিন্তু ভূমি থেকে উচ্চতা না, ভূমি থেকে উচ্চতা হচ্ছে এই যে এইটা, ভূমি থেকে কতটুকু উপর আছে, এই যে এইটা 3 মিটার, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, এইখানে হচ্ছে আমাদের 5-এর জায়গায় 3 হবে, এইটুকুই জাস্ট পার্থক্য, আর কিছু না। তাহলে তাহলে 3 যদি দাও তাহলে কত হবে, 500 জুল না হয় এটা হবে 300 জুল। তাহলে এখন বলছে যে আহ এখানে বলছে যে বিভব পার্থক্য, সরি, এখানে বলছে যে তোমার এ কে আর বিন্দু থেকে পি বিন্দুতে সরানো হলে বল দ্বারা কৃত কাজ এবং হচ্ছে পি বিন্দুতে বস্তুটার বিভব শক্তির পার্থক্য, ঠিক আছে। বল দ্বারা কৃত কাজ আর বিভব শক্তির পার্থক্য নির্ণয় করতে বলছে। তো বল দ্বারা কৃত কাজ কত পাইছো, 500, বিভব শক্তি কত পাইছো, 300। তো পার্থক্য কত হবে, 500 মাইনাস 300 ইজ ইকুয়াল টু 200 জুল, ঠিক আছে এইটা। তো পার্থক্য কত পাইছো, তো পি বিন্দুতে বস্তুটির বিভব শক্তির পার্থক্য কত পাইলে এখন, তাহলে 200 জুল, এটাই অ্যান্সার। এটা কি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে। আচ্ছা আমি একটু রিক্যাপ করতেছি, দেখো বলছে যে ঢাল বরাবর ব্লক এ কে আর বিন্দু থেকে পি বিন্দুতে সরানো হলে বল দ্বারা কৃত কাজ, তো বল দ্বারা কৃত কাজের সূত্র আমরা জানি, এফ এর মানটা দেওয়া আছে, এস এর মানটা দেখো, তো আর থেকে পি তে নিতে সরণ কতটুকু দূরত্ব তোমার অতিক্রম করতে হচ্ছে, 5 মিটার। তো এখান থেকে আমরা কি করছি, কৃত কাজটা বের করছি। আবার বলছে যে পি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করো, ঠিক আছে। তো বিভব শক্তি নির্ণয় সূত্র কি জানি, এম জি এইচ, যেখানে এইচটা হচ্ছে কি, এইচটা হচ্ছে ভূমি থেকে কতটুকু উপরে আছে এইটা। তো এই যে এই পি বিন্দুতে বস্তুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে, 3 মিটার। দেখো ভূমি থেকে উচ্চতা কত, ভূমি থেকে উচ্চতা হচ্ছে 3 মিটার, এটা হচ্ছে ভূমি, এখান থেকে উচ্চতা কত, 3 মিটার, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা নির্দেশ করছে। আর এটা কি উচ্চতা নির্দেশ করতেছে, এটা কিন্তু উচ্চতা না, এটা দূরত্ব নির্দেশ করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে আর থেকে পি এর দূরত্ব নির্দেশ করতেছে, বুঝতে পারছো। ওকে, তো উচ্চতা যেহেতু নির্দেশ করতেছে, তো উচ্চতা হবে 3 মিটার। তো এটাতে আমরা কি করছি, বিভব শক্তি বের করছি, এবং এরপর আমরা কি করছি, দুইটা মাইনাস করে দিছি। ওকে, ওকে। তো এখন আবার দেখো কি বলছে, যে ব্লকটি পি বিন্দু হতে মুক্তভাবে পড়তে থাকলে, ঠিক আছে, পি বিন্দু থেকে যদি নিচের দিকে পড়ে, তাহলে কি বলছে যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির
1/3 অংশ হবে, ঠিক আছে, গতিশক্তির হবে। বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। এই ম্যাথটা ভাইয়া অনেকবার তোমাদের করাইছি, ঠিক আছে, এই জাতীয় ম্যাথ অনেকগুলা করাইছি, ঠিক আছে। তো এই ম্যাথটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে, যারা আগের ক্লাসগুলো করছো চ্যাপ্টার 4 এর, অবশ্যই পারবা, ঠিক আছে। এটা তোমাদের, এটা হচ্ছে তুমি আমাদের গ্রুপে জমা দিবা, ঠিক আছে। এবং বারবার বলতেছি ভাই, সামনে কিন্তু তোমাদের পরীক্ষা, এখন আর হচ্ছে তোমরা প্লিজ দয়া করে তোমরা হচ্ছে আলসেমি করো না, ঠিক আছে। তোমাদের হচ্ছে আমি রিকোয়েস্ট করতেছি ভাইয়া, এখন অন্তত আলসেমি গুলো করো না, ম্যাথ গুলো করো, করে হচ্ছে আমাদের গ্রুপে জমা দাও। এখন দেখো ভাই, তুমি গ্রুপে জমা দিলে আমার কি কোনো লাভ হবে? তুমি গ্রুপে জমা দিলে আমি কি কোনো টাকা পয়সা পাবো? অবশ্যই না, তাই না? তুমি গ্রুপে জমা দিলে তোমার কি লাভ হবে? দেখো, তুমি গ্রুপে জমা দিলে তোমার ম্যাথগুলো করা হবে, ম্যাথগুলো তোমার রিভাইজ হবে, প্লাস তুমি দেখতে পারলা যে তোমার ম্যাথটা কি আদৌ হয়েছে কিনা, তুমি আদৌ ম্যাথগুলো করতে পারতেছো কিনা। আমাদের একটা সমস্যা কি জানো, আমরা হচ্ছে ম্যাথগুলা যখন অনলাইনে তুমি ক্লাস করো তখন তুমি ম্যাথগুলো অনেক ভালোভাবে বুঝো, বা হচ্ছে তুমি যখন প্রাইভেট করো তখন ম্যাথগুলো খুব বুঝো, তোমার মানে বুঝে একদম তুমি কি করো, ওটাকে ছিঁড়ে ফেলো বুঝে, ঠিক আছে। কিন্তু তুমি যখন কি করো, বাসায় গিয়ে যখন ম্যাথ তোমাকে হোমওয়ার্ক দেওয়া হয়, তুমি সেগুলো করো না, তুমি সেগুলো না করে কি করো, আরে এটা তো পারি, রেখে দিই। এই যে তুমি রেখে দিলা, একটা সময় গিয়ে তুমি যখন পরীক্ষার খাতায় গিয়ে লিখতে যাবা, তুমি দেখবা যে তুমি বিভব শক্তির সূত্রের জায়গায় তুমি গতিশক্তির সূত্র মেরে দিছো, ঠিক আছে। এবং তখন গিয়ে তোমরা কি খাবা, কি করবা, সুন্দর করে একটা বাঁশ খেয়ে চলে আসবা, ঠিক আছে। তো এই জন্য আমি কি বলি, এই জন্য তোমাদের হচ্ছে, সরি, তোমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্ল্যাং হয়ে গেছে, তাই না? এই জন্য আমি দুঃখিত। মানে এইভাবে না বলে তোমরা আসলে বুঝবা না, ঠিক আছে। এখন তোমাদের যত ভালো করেই বলি, তোমরা আসলে শোনো না, কথাগুলো শোনো না, এই জন্য এভাবে বলতে হয় মাঝে মাঝে, বুঝতে পারছো? ঠিক এই কারণেই তোমরা হচ্ছে কি করো, ধরাটা খাও। তো তোমাদের আমি রিকোয়েস্ট করতেছি যে প্লিজ এই ম্যাথগুলো করে আপাতত জমা দিও। তুমি হয়তো মনে করো যে এই ম্যাথগুলো করলে হয়তো ভাই এই যে আজাইরা কাজ একটা দিয়ে রাখে, এই জন্য হচ্ছে তোমাদের সময় লস হবে, আসলে ভাই সময় লস না। তুমি এই ম্যাথগুলো যদি করো, আমি কিন্তু তোমার সময় লস করতেছি না, এই ম্যাথগুলো তুমি যদি করো, তোমার যে কতটুকু উপকার হবে, তুমি এই ম্যাথগুলো না করলে যতটা বিপদে পড়বা, যখন তুমি বিপদে পড়বা তখন তুমি বুঝতে পারবা যে কতটা উপকার তোমার হইতো, বুঝতে পারছো? ওকে, তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো, এখন আমরা 6 নম্বরে যাই, কি বলছে। 6 নম্বর ম্যাথটা বলছে যে জনি 0.5 কেজি ভরের একটা ঢিল 15 মিটার উপর থেকে ছেড়ে দিল, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। ঢিলটা মাটিতে পড়ার সময়, মাটিতে পড়ার সময় বা মাটিতে পড়ার পর, আচ্ছা, ঢিলটা মাটিতে পড়ার সময় না, ঢিলটা মাটিতে পড়ার পর, ঢিলটা মাটিতে পড়ার পর কি করছে জহির, ওই ঢিলটাকে উপরে আবার ছুড়ে দিল জনির কাছে। জনির কাছে পৌঁছানোর পর ঢিলটির বেগ শূন্য হয়ে গেল। অবশ্যই শূন্য হবে, কারণ কি, সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হয়, সর্বোচ্চ উচ্চতায় বেগ 0 হয়, তাই না? সর্বোচ্চ উচ্চতায় বেগ 0 হয়। কেন 0 হয়? কারণ সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বস্তুটা থেমে গেছে, ঠিক আছে, এই জন্য হচ্ছে বেগ 0 হয়। আচ্ছা, জনির কাছে গিয়ে বেগ শূন্য হয়ে গেল, এবং এবং জনি কি করলো, ঢিলটাকে ধরে ফেললো। আচ্ছা, ভালো কথা। এখন দেখি আমাদের কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা আমাদের কি বলছে এটা একটু খেয়াল করো। দেখো, কোশ্চেনটা আমাদের বলছে যে, আচ্ছা, এখানে আরেকটা দৃশ্যকল্প দিছে, দেখো এখানে আরেকটা উদ্দীপক দিছে, সেটা হচ্ছে 5 কেজি ভরের একটা বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে কি বলছে, খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে। 5 মিটার পার সেকেন্ড বেগে খাড়া, সরি, 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা, ভালো কথা। দৃশ্যকল্প 2 এর বস্তুটা কতক্ষণ পর মাটিতে পড়বে, কি করছে দেখো, দৃশ্যকল্প 2 এর বস্তুটা কতক্ষণ পর মাটিতে পড়বে। এখন ভাইয়া কতক্ষণ পর মাটিতে পড়বে, এটা কিভাবে নির্ণয় করব? কতক্ষণ পর মাটিতে পড়বে মানে কি, বস্তুটা তুমি নিচে থেকে নিক্ষেপ করছো, সে একটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে এবং সেখান থেকে আবার নিচে পড়বে, তাই না? তো এইটুকু সময়, এই ক্ষেত্রে তার কতটুকু সময় লাগবে, এইটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে ভাই। এইটুকু গেতে তার মানে এইটুকু অতিক্রম করতে তার কতটুকু সময় লাগবে, এইটা নির্ণয় করতে বলছে, বুঝতে পারছো? এটা নির্ণয় করতে বলছে। ওকে, তো এইটা যদি নির্ণয় করতে বলে, তো এর জন্য আমাদের কি কি লাগবে? প্রথমত আমাদের এইচ নির্ণয় করতে হবে, তাই না? দেখো, এইটা হচ্ছে তোমাদের মূলত চ্যাপ্টার 2 এর ম্যাথ, ঠিক আছে, চ্যাপ্টার 2 এর ম্যাথ। এবং এই ম্যাথটা তোমাদের করাইছে, এটাকে হচ্ছে উত্থান পতন বলা হয়, উত্থান পতনের সময়, ঠিক আছে, উত্থান পতনের সময় বলা হয়। তো এখানে কি দেওয়া আছে, বস্তুটার আদিবেগ দেওয়া আছে, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে কি হবে, শেষ বেগ 0 হবে, তাই না? শেষ বেগ হচ্ছে 0 হবে। ওকে, তো তোমার হচ্ছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তো এক্ষেত্রে প্রথমে হচ্ছে আমাদের এইচ নির্ণয় করতে হবে এবং দেখতে হবে যে এইটুকু এইচ, মানে এইটুকু উচ্চতায় যাইতে
তার কতটুকু সময় লাগে, ঠিক আছে, তার কতটুকু সময় লাগে এটা বের করতে হবে। তো আমরা যদি এইচটা নির্ণয় করতে যাই, দেখো কিভাবে নির্ণয় করব। ওকে, তো দেখো নির্ণয় করা যাবে, কোনো সমস্যা নাই। কতক্ষণ পর মাটিতে পড়বে দেখো। তো এইটা প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে দেখি কতটুকু উচ্চতায় উঠছে এটাকে নির্ণয় করি। এটা হচ্ছে 6 নম্বর ম্যাথ, গ নম্বরটা দেখি। তো আমরা দেখি যে সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠেছিল, তো এই ইকুয়ালটা আমরা কি লিখতে পারি। আচ্ছা এইচ না, তো আমরা হচ্ছে এইভাবে সূত্রটা ইউজ করতে পারি, যে সূত্রটা জানি না, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস প্লাস না মাইনাস 2gh। প্রথমে কি করছে, ঢিলটা নিক্ষেপ করছে, উপর দিকে নিক্ষেপ করছে, তাহলে কি মাইনাস হবে না প্লাস হবে, মাইনাস হবে, কেন, কারণ অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে ইউ স্কয়ার মাইনাস 2gh, ঠিক আছে। তো এখন দেখো ভি এর মান আমরা জানি না, ভি এর মান জানি তাই না। আচ্ছা ভি এর না, আমরা হচ্ছে ইউ এর মান জানি তাই না। তো সর্বোচ্চ উচ্চতায় একটা বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে, সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হয়, 0, শেষ বেগ কত হয় 0, তো 0 স্কয়ার। আদি বেগ কত, 10 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করছে, দেওয়া আছে আমাদের তাই না, প্রশ্নে দেওয়া আছে। তো আদি বেগটা পাইছি মাইনাস 2 ইন্টু জি এর মান কত 9.8, এবং এইচ এর মানটা হচ্ছে আমরা নির্ণয় করব, ঠিক আছে। তো এখানে হচ্ছে 0 ইন্টু 100 মাইনাস হচ্ছে 9.8 ইন্টু 2 যদি দাও তাহলে 19.6 এইচ, ঠিক আছে। এখন কি করবা, 19.6টাকে হচ্ছে এই পাশে নিয়ে আসো, এবং 100টাকে হচ্ছে এখানে রাখো, এবং এইখানে তুমি যদি এইচ নির্ণয় করতে চাও 100কে 19.6 দ্বারা ভাগ করে দিবা, শেষ। 100 ডিভাইডেড বাই হচ্ছে 19.6। তো দেখো কত হয়, 5.1 মিটার। তার মানে বস্তুটা সর্বোচ্চ এতটুকু উচ্চতায় উঠেছিল। এখন আমরা দেখবো যে এই 5.1 মিটার উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগছে এটা আমরা বের করব, ঠিক আছে। এইটুকু কতটুকু সময় লাগছে এটা বের করব। তো এটা নির্ণয়ের একটা সূত্র আছে তাই না, কিভাবে। এখন আমরা এইচ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ইউটি প্লাস হচ্ছে হাফ জিটি স্কোয়ার তাই না, প্লাস হবে না মাইনাস হবে, মাইনাস হাফ জি টি স্কোয়ার। মাইনাস কেন হলো ভাইয়া, মাইনাস কেন হলো, কারণ মাইনাস হলো নিক্ষেপ করতেছি তাই না, এজন্য হচ্ছে মাইনাস আছে। দেখো, তো মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো দেখো ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 0, যেহেতু নিক্ষেপ করতেছি। তো 0 ইন্টু টি এর মান কত, টি এর মানটাই হচ্ছে আমরা নির্ণয় করব, মাইনাস হচ্ছে হাফ ইন্টু জি এর মান হচ্ছে 9.8 ইন্টু টি এর মানটা হচ্ছে নির্ণয় করব। এইচ এর মানটা জানি, এইচ এর মানটা কত 5.1 মিটার, ঠিক আছে, 5.1 মিটার। তো এখন এটাকে তুমি যদি ভাগ করো তাহলে হচ্ছে 4.9 টি স্কোয়ার। তো এই পাশে আছে 5.1 এবং এটুকু তো 0 তাই না, তাহলে এখানে কি থাকতেছে মাইনাস 4. আচ্ছা মাইনাস 4.9 টি স্কোয়ার এটা থাকতেছে, তাই না। তো আহ এখন তুমি কি করতে পারো দেখো, ইউটি প্লাস হচ্ছে হাফ জি টি স্কোয়ার, তাই না, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে। আচ্ছা 1 মিনিট। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমরা যদি এই সূত্র দিয়ে করি তাই না, এই সূত্র দিয়ে যদি করি, এখানে একটা মাইনাস আসতেছে তাই না, এখানে একটা মাইনাস আসতেছে, এবং এই মাইনাসটাকে আমরা যদি রুট রুট করতে যাই তাহলে কিন্তু আমরা ঝামেলায় পড়বো তাই না। এই মাইনাসটাকে রুট করতে গেলে আমরা হচ্ছে ঝামেলায় পড়বো। আচ্ছা 1 সেকেন্ড একটু দাঁড়াও, দেখি একটু ক্যালকুলেট করে একটু দেখি যে কত আসে। 5.1 ডিভাইডেড বাই হচ্ছে কত 4.9, সরি 5.1 ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস 4.9, মাইনাস আসছে ঠিক আছে, যেটাকে মাইনাস রুট ওভার মাইনাস 1.02, দেখতেছো ম্যাথ এরর আসতেছে তাই না। তার মানে মাইনাসকে রুট করা যাবে না, মাইনাসকে মাইনাস কোনো কিছুকে রুট করতে পারবা না তুমি, ঠিক আছে, মাইনাস কোনোকে তুমি রুট করতে পারবা না। তো মাইনাস কোনো কিছুকে তুমি যদি রুট করতে না পারো তাহলে আমার এই সূত্র ইউজ করা যাবে না, যেটাতে মাইনাস আসতেছে। এখন এই সূত্র যে ইউজ করা যাবে না, এটা আমরা প্রথমেই কিভাবে বুঝবো ভাইয়া বলেন। এটা বোঝার কোনো উপায় নাই ভাইয়া। প্রথমে তুমি যদি বুঝতে চাও, দেখো একটা উপায় আছে, সেটা হচ্ছে তোমাকে ম্যাথ বারবার করতে হবে, বারবার যদি করো তাহলে তোমার হচ্ছে এই জিনিসগুলো মনে থাকবে। যে যেহেতু তুমি হচ্ছে কি করছো, তুমি হচ্ছে আহ হ্যাঁ এটা তুমি বুঝতে পারো এইভাবে, যে দেখো কোন একটা কিছুকে তুমি যখন নিক্ষেপ করবে উপর দিকে, তাহলে তোমার অভিকর্ষ ত্বরণের আগে মাইনাস দিতে হচ্ছে তাই না। তো যেহেতু মাইনাস দিতে হচ্ছে, তার মানে এখানে মাইনাসের একটা ঝামেলা আমি পড়বো,
ঠিক আছে? তো এই জন্য এই সূত্র তুমি ইউজ করবা না, তুমি এর পরিবর্তে হচ্ছে এই সূত্রটা ইউজ করবা। দেখো এই সূত্রটা ইউজ করে তুমি টি বের করবা। সেটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে টি। ঠিক আছে, এটা বের করবা, এটাতে বের করবা টি এর মানটা। ঠিক আছে, তো দেখো এইচ এর মানটা কি জানি 5.1, ইউ এর মান কত 10, ভি এর মান কত 0 সর্বোচ্চ উচ্চতা, তাই না? ইন্টু টি এর মানটা নির্ণয় করবো, এটা হচ্ছে 5। ঠিক আছে, তো এখন পাইলা কত 5t। তো 5t কে এই পাশে নিয়ে আসো এবং হচ্ছে 5.1 কে এই পাশে নিয়ে যাও। এখন তুমি যদি টি এর মানটা নির্ণয় করতে চাও তাহলে কি করবা, 5.1 ভাগ হচ্ছে কত দিবা, 5 দিবা। তো এটা আসে হচ্ছে 1.02 সেকেন্ড। তো এতটুকু সময় লাগছে তার নিচ থেকে উপরে উঠতে। এখন উপর থেকে আবার নিচে নামতে কতটুকু সময় লাগছে? ঠিক আছে, তার মানে কি বিচরণকাল। তাহলে সুতরাং লিখবা যে তুমি সুতরাং বিচরণকাল। ঠিক আছে, তার মানে কি বলছে যে ভূমিতে পৌঁছাতে কতটুকু সময় লাগবে, এটাই তো বিচরণ কাল নাকি, যে একবার নিচ থেকে উপরে যাবে এবং উপর থেকে নিচে আসতে কতটুকু সময় লাগবে। তো বিচরণ কালের সূত্র কি, 2 × টি, তাই না? তো একটা জিনিস খেয়াল করবা যে একটা বস্তু নিচ থেকে উপরে যেতে যতটুকু সময় লাগে উপর থেকে নিচে আসতে সেম সময় লাগে, তাই না? তো এই জন্য হচ্ছে 2 × টি। তো 2 × 1.02, ঠিক আছে, এটা হচ্ছে তার উত্থান পতনের সময়। তো এটা হচ্ছে 2.0 সেকেন্ড। এটাই হচ্ছে আমার উত্থান পতনের সময়, বা হচ্ছে তোমার কি বলে এটাকে, যে ভূমিতে পৌঁছাতে কতটুকু সময় লাগবে এটা। তো এখন আমরা একটু দেখি যে ম্যাথটার অ্যান্সার ঠিক আছে কিনা। চলো একটু আমরা ইয়াটা করে নিই, মানে হচ্ছে রিচেক। হ্যাঁ, ঠিক আছে, দেখো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবে তুমি করলে এটাতে কত নাম্বার, এটাতে হচ্ছে তোমার 3 নাম্বার, তাই না? 3-এ 3 পাবো। ঠিক আছে, এইভাবে নির্ণয় করে দিবা। বুঝতে পারছো? তো এখানে সূত্রটা কেন ইউজ করলাম না, এখানে মাইনাসের একটা ক্যাচাল আছে, এই জন্য সূত্রটা ইউজ করি নাই। বুঝলা? ওকে, জিনিসগুলো মাথায় রাখবা, খেয়াল করবা। ঠিক আছে, ওকে। তো এখানে এখন দেখো ঘ নম্বরে কি বলছে, ঢিলটি মাটিতে পড়তে অভিকর্ষ বল দ্বারা যে কাজ সম্পন্ন হয়। এখন ভাই অভিকর্ষ বল দ্বারা কাজ কোনটা? যেই কাজে তুমি হচ্ছে জি এর মান ইউজ করবা সেটাই হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কাজ। ঠিক আছে, জি এর মান কোনটা, এই যে অভিকর্ষ ত্বরণ, তাই না? অভিকর্ষ বলটা আসলে কি, মানে তুমি হচ্ছে mgh, এটাই হচ্ছে মূলত তোমার অভিকর্ষ বল দ্বারা কাজ। বুঝছো? এটা হচ্ছে তোমার মূলত অভিকর্ষ বল দ্বারা কাজ। ঠিক আছে, এইটাই। তো অভিকর্ষ বল দ্বারা কাজ, এটাকে তুমি হচ্ছে মানে এখানে এফএস ও তুমি লিখতে পারো। ঠিক আছে, এফএস ও লিখতে পারো। মানে এফটাকে তুমি যদি অভিকর্ষ বল ধরো, এফটাকে তুমি যদি অভিকর্ষ বল ধরো, তাহলে এটা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। এবং এফ এর জায়গায় আমরা কি লিখছি, এমজি লিখছি, তাই না? যদি আমাদের এফটা না দেওয়া থাকে তাহলে এমজি লিখবো। বুঝতে পারছো? ওকে, তো আমরা দুইটা জিনিস শিখলাম, কি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ আর বল দ্বারা কৃত কাজ, সূত্র কিন্তু একটাই। ঠিক আছে, মাথায় রাখবা। ওকে, কি বলছে দেখো, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ মানে অভিকর্ষ বল দ্বারা যে কাজ সম্পন্ন হয়, এইটুকু জহিরের ঢিলটি জনির কাছে পাঠাতে সেই পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঠিক আছে, তার মানে এই যে জহিরের কৃতকাজ নির্ণয় করতে হবে। ঠিক আছে, জহিরের কৃতকাজ নির্ণয় করতে হবে, দুইটা দেখতে হবে যে কি আহ একই কিনা। আচ্ছা, তো প্রথমে আমরা দেখবো যে ঢিলটা মাটিতে পড়তে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ কত। তো অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ যদি দেখো, বস্তুটা কত, বস্তুটা না ঢিলটা বলছে, ঢিলটা। আচ্ছা, ঢিলের কি কি দেওয়া আছে দেখি, ঢিলের ভর দেওয়া আছে না? হ্যাঁ, ভর দেওয়া আছে। তো কতটুকু কি বলছে কোশ্চেনটা দেখি, কোশ্চেনটা বলছে ঢিলটা মাটিতে পড়তে। ওকে, তো মাটিতে পড়তে, তাই না? অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ। তো মাটিতে যেহেতু পড়ছে তাহলে উচ্চতা কত হবে, উচ্চতা হবে হচ্ছে আমার 15 মিটার, তাই না? ওকে, ঠিক আছে, তো চলো দেখো। তো প্রথমেই লিখবা যে অভিকর্ষ বল দ্বারা, তোকে সাইড রুলটা দিয়ে নিবা, আর এখানে লিখবা যে ঢিলটা মাটিতে পড়তে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ। অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ W1 = কত, mg। আচ্ছা, mg না লিখে আমরা লিখি যে এফ এইচ। ঠিক আছে, এফ এইচ ধরলাম। এইচ কেন ধরলাম, কারণ যেটা ঢিলটাকে তোমার ফেলে দিচ্ছে, উপর থেকে ফেলে দিচ্ছে, তাই না? এক্ষেত্রে উচ্চতা কাজ করছে, জন্য এইচ দিছি। এফ এর জায়গায় কি লিখতে পারি, mg এইচ। এমটা কত, 0.5 ইন্টু জি কত, 9.8 ইন্টু এইচ কত, 15 মিটার। দেখো এই যে ঢিলটা 0.5 কেজি ভরা একটা ঢিল 15 মিটার উপর থেকে ছেড়ে দিল, তাই না? 15 মিটার উপর থেকে ছেড়ে দিল, তাহলে উচ্চতা কত, 15 মিটার, ভর কত, 0.5।
বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে। তো এখন দেখো এখানে কি বলছে, 0.5 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে কত, 15, আসে হচ্ছে আমার 73.5 জুল। ঠিক আছে, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ আমরা পাইছি। এখন আমরা দেখবো যে কি জহির, জহির বলছে না, হ্যাঁ, জহিরের ঢিলটা জনির কাছে পাঠাতে। দেখো জহিরের ঢিলটা জনির কাছে পাঠাতে, ঠিক আছে। তাহলে জহির কি করছে, জহির এই ঢিলটাকেই কি করছে, জনির কাছে পাঠাইছে, তাই না? জনি কোথায় ছিল, 15 মিটার উঁচুতে ছিল, তাই না? তা আলটিমেটলি এটাই তো হইতেছে, তাই না? তো জহিরের, এখন লিখবা যে জহিরের কৃত কাজ, ঠিক আছে, জহিরের কৃত কাজ W2 ইজ ইকুয়াল টু কি লিখবা, কৃত কাজের সূত্র কি, এখন দেখো mgh, তাই না? এক্ষেত্রে কি আর বল দ্বারা কৃত কাজ হয়েছে, দেখো এক্ষেত্রে বল দ্বারা কৃত কাজই হয়েছে, মূলত জড়িত বলই প্রয়োগ করেছে, তাই না? তো mgh আমরা ডিরেক্ট লিখলাম, ঠিক আছে। তো এমটা কত, ঢিলের ভর কত ছিল, 0.5 ইন্টু জি কত 9.8। এখন জহির থেকে জনির দূরত্ব কত ছিল, 15 মিটার, তাই না? জনি তো 15 মিটার উঁচুতে ছিল এবং ওইখান থেকে তো ডিলটা ছেড়ে দিছে। আর জহির আবার কি করছে, এই ডিলটা সে কুড়াইছে, মানে মাটি থেকে কুড়িয়ে কি করছে, আবার জনির কাছে ফেরত দিছে, যে 15 মিটার উঁচুতে ছিল, ঠিক আছে। তো এখানে কি আসবে, সেম আসবে, তাই না, 5 জুল। তো এখন তুমি লিখবা তাহলে কি, সুতরাং তোমার কি বলছে যে তোমার হ্যাঁ, প্রশ্নটা বলছে যে তাহলে লিখবা যে হ্যাঁ, ঢিলটা মাটিতে পড়ার সময় যে কৃতকাজ এবং জহিরের কাছে পৌঁছাতে যে কৃতকাজ সেটা কি সমান, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, তো চলো আমরা নেক্সট ম্যাথে যাই, 7 নম্বর ম্যাথ। কি বলছে, দেখো আমরা হচ্ছে স্প্রিং এর অঙ্কে চলে আসছি এবং এই কনসেপ্টটা তোমাদের হচ্ছে আমি বাকি রাখছিলাম, তাই না? ওয়ান শট ক্লাসে এই কনসেপ্টটাকে আমরা বাকি রাখছিলাম, বলছিলাম যে সিকিউ সলভ করার সময় এটা করাবো, তো এটা আজকে আমরা পড়াবো, সমস্যা নাই। দেখো এই 7 নম্বর ম্যাথটা আমরা একটু পরে করবো, আমরা হচ্ছে আগে স্প্রিং সংক্রান্ত একটু সহজ ম্যাথটা করবো, ঠিক আছে। স্প্রিং সংক্রান্ত আগে সহজ একটা ম্যাথ করবো, তারপরে এই ম্যাথটাতে আমরা ব্যাক করবো। ওকে, তো চলো স্প্রিং সংক্রান্ত অন্য একটা ম্যাথ করি, তার আগে দেখি কি কি ম্যাথ দেওয়া আছে। স্প্রিং সংক্রান্ত ম্যাথ আরেকটা আছে, তো ওই ম্যাথটা করবো আগে, ঠিক আছে। দেখো দেখো এখানে কি বলছে, 10 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন, ইনপুট দেওয়া আছে, তাই না? 2000 কেজি পানি, পানির ভর দেওয়া আছে, 3 মিনিটে 9 মিটার উচ্চতে উঠতে পারে। আচ্ছা, ইঞ্জিনটার কর্মদক্ষতা করে দেওয়া লাগবে, অবশ্যই না, এটা হোমওয়ার্ক, ঠিক আছে। ইঞ্জিনটার সাহায্যে উক্ত সময়ে, মানে হচ্ছে 3 মিনিট সময়ে ওই পরিমাণ পানিকে, ঠিক আছে, ওই পরিমাণ পানিকে 120 মিটার উচ্চতায় ওঠানোর জন্য ক্ষমতার কিরূপ পরিবর্তন করতে হবে, ক্ষমতার কিরূপ পরিবর্তন করতে হবে, ঠিক আছে। এখন ক্ষমতার কিরূপ পরিবর্তন করতে হবে, এই জাতীয় ম্যাথ যদি বলে তোমাকে কি নির্ণয় করতে হবে বলো তো ভাইয়া? এই জাতীয় ম্যাথ বলে তোমাকে হচ্ছে পি আউট নির্ণয় করতে হবে, ঠিক আছে। পি আউট নির্ণয় করতে হবে, তারপরে তোমাকে দেখতে হবে যে এই পি আউটের জন্য তোমার হচ্ছে পি ইনটা কত, এটা দেখতে হবে, ঠিক আছে। দেখো পি ইন কেন নির্ণয় করতে হবে, এখন কোন একটা মোটর থেকে তুমি যদি আউটপুট বেশি পাইতে চাও তাহলে কি করতে হবে, তার ইনপুট ক্ষমতা বাড়াইতে হবে, তাই না? সাপোজ ধরো আইপিএস দিয়ে উদাহরণটা দেই, কোন একটা আইপিএস এর ক্ষমতা 1200 ওয়াট, সেটা থেকে তুমি পাইতেছো আউটপুট পাইতেছো 1000 ওয়াট, তাই না? তো এখন তুমি যদি এই আইপিএসটা থেকে আরো একটু বেশি আউটপুট পাইতে চাও, তুমি যদি 1200 ওয়াট আউটপুট পাইতে চাও বা হচ্ছে আহ হ্যাঁ, তুমি যদি 1200 ওয়াট যদি আউটপুট পাইতে চাও তাহলে কি করতে হবে, তুমি 1000, মানে তুমি 1200 ওয়াট ইনপুটের জন্য আউটপুট পাচ্ছ 1000 ওয়াট, তাহলে তুমি 1200 ওয়াট আউটপুটের জন্য তোমার ইনপুটটা কত হইতে হবে, তাহলে ইনপুটটা আরেকটু বাড়াইতে হবে না, ইনপুটটা আরেকটু বাড়াইতে হবে, তাই না? এটাই আমাদের বের করতে হবে, ঠিক আছে। এটাই বের করতে হবে যে আমি যদি আউটপুটটা বেশি পাইতে চাই, দেখো আউটপুটটা কেন বেশি পাবো, দেখো একটু খেয়াল করো। প্রথমে এই মোটরটা 9 মিটার উঁচুতে পানি উঠাইছে, পরে কি করছে, এই সেম পরিমাণ পানিকে সেম সময়ে 120 মিটার উঁচুতে তুলছে। তো 120 মিটার উঁচুতে যদি তুলতে যায় তাহলে কি তার আউটপুট ক্ষমতা বেশি দেওয়া লাগতেছে। আউটপুট ক্ষমতাটা কই থেকে আসবে, ইনপুট ক্ষমতা যদি বাড়ে তাহলে তো আউটপুট ক্ষমতা বাড়বে, তাই না? তো ইনপুট ক্ষমতা বের করতে হবে, ঠিক আছে, এইটাই মূলত, আর কিছু না। তো প্রথমে আমরা কি নির্ণয় করবো, প্রথমে হচ্ছে আমরা আহ আউটপুট ক্ষমতা বের করব, ঠিক আছে। তো তুমি এটার গ নম্বরে একটা হচ্ছে আউটপুট পাবা, ঠিক আছে, গ নম্বরে একটা আউটপুট পাবা, কর্মদক্ষতা নির্ণয় করার জন্য একটা আউটপুট পাবা না, পি আউট পাবা, ঠিক আছে। তো গ হতে পাই, এটা তুমি লিখে নিবা যে গ হতে পাই আউটপুট, তাই না, গ হতে পাই পি আউট। তো পি আউটটা গ হতে কত পাবা, দেখি পি আউটটা আমরা কত পাইছিলাম যেন গ হতে, গ হতে আমরা পি আউটটা পাবো হচ্ছে তোমার কত, হ্যাঁ 9800 ওয়াট, ঠিক আছে।
তো গতে আমরা আউটপুট পাবো হচ্ছে 9800 ওয়াট। ঠিক আছে, 9800 ওয়াট আউটপুট পাবো। তো এখন আমরা দেখবো যে পরিবর্তিত আউটপুটটা কত। ঠিক আছে, এখন লিখবা যে 120 মিটার উচ্চতার ক্ষেত্রে। তো 120 মিটার উচ্চতার ক্ষেত্রে। ঠিক আছে, দেখো আমি কিন্তু শর্টকাটে ম্যাথ গুলা করি, মানে হচ্ছে বাংলা লিখি না, মানে সূত্রের ক্ষেত্রে শর্টকাট করি না, বাংলা লিখি না। ঠিক আছে, বাংলাগুলা কিন্তু আমি লিখি না, স্কিপ করি। তো তোমরা অবশ্যই বাংলাগুলা লিখবা। ঠিক আছে, তোমরা অবশ্যই বাংলাগুলা লিখবা, তাহলে মার্কস, ফুল মার্কস পাবা, না হলে কিন্তু ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, অনেক টিচার যে এইসব গুছিয়ে না লেখার কারণে তোমাকে ফুল মার্কস নাও দিতে পারে। ঠিক আছে, তো 120 মিটার উচ্চতার ক্ষেত্রে তাহলে পি আউট কত হবে? 120 মিটার উচ্চতার ক্ষেত্রে পি আউটটা চেঞ্জ হবে না? চেঞ্জ হবে। তো এম জি এইচ ডিভাইডেড বাই হচ্ছে কত, টি। ঠিক আছে, তো এম এর মান কত? 2000। কতটুকু পানি তুলছে? 2000 কেজি। জি এর মান কত? 9.8। এবং এইচটা কত? তাহলে এটাকে আমরা এইচ ডট ধরি, তাই না? এইচটা হচ্ছে 120, এটাকে পি আউট ডট ধরলাম। 120 ডিভাইডেড বাই টি কত? 3 সেকেন্ড, 3 মিনিট, তাই না? তাহলে 3 × 60 সেকেন্ড। আমরা মিনিটটাকে 60 নিতে হয়, সেকেন্ডে নিতে হয় না আমাদের? হ্যাঁ। তো দেখো কত আসতেছে, 2000 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 120, এইটাকে ভাগ দিবা হচ্ছে 3 × 6 হচ্ছে 18, 180। তো এটা আসতেছে হচ্ছে আমার 13,066.67 ওয়াট। তা আউটপুট পাইতেছে এত। তাহলে এতটুকু আউটপুটের জন্য তোমার ইনপুট কত হবে এটা ধরতে হবে, তাই না? ইনপুটটা কত হবে? তো এখন দেখো, প্রশ্নটা একটু ইনকমপ্লিট আছে। ঠিক আছে, প্রশ্নটা একটু ইনকমপ্লিট আছে। কিরকম ইনকমপ্লিট জানো? এখন তুমি যখন পি আউটটা চেঞ্জ করবা, তাই না? পি আউট যখন তুমি চেঞ্জ করবা এবং হচ্ছে তুমি যখন পি ইনটা চেঞ্জ করবা, ইনপুট আউটপুট যখন চেঞ্জ হবে, তখন কি কর্মদক্ষতা কি এক থাকার কথা? কর্মদক্ষতা চেঞ্জ হবে না? চেঞ্জ হবে, তাই না? কিন্তু তোমাকে প্রশ্নে কিছু কিন্তু বলে নাই যে কর্মদক্ষতা এক হবে। তো তোমার কর্মদক্ষতা একও হতে পারে, চেঞ্জও হতে পারে, তাই না? ভিন্ন হতে পারে, তারপর হচ্ছে তোমার আহ একও হতে পারে। তো এটা কি প্রশ্নে বলে দিছে? বলে দেয় না, তাই না? যে কর্মদক্ষতা, অনেক সময় প্রশ্ন এরকম ভাবে তোমাদের বলে দিবে যে কর্মদক্ষতা 60% হলে, কর্মদক্ষতা 70% হলে, অথবা কর্মদক্ষতা একই হলে। ঠিক আছে, যেহেতু কিছু বলে নাই, তাহলে আমরা কর্মদক্ষতাকে একই ধরে নিতে হবে। তো কর্মদক্ষতা যদি আমরা একই ধরি, তাহলে এটা লিখে নিবা যে কর্মদক্ষতা একই ধরে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? পি আউট বাই পি ইন, তাই না? পি আউট বাই পি ইন। ঠিক আছে, তো তোমার দরকার কি? পি ইন। তো পি ইন যদি নির্ণয় করতে চাও, তাহলে কি করবা? পি আউট ডিভাইডেড বাই হচ্ছে কত, ইটা। পি আউট তো পাইছো 13,066.67। ইটার মান, কর্মদক্ষতা তুমি গতে পাবা, তাই না? গতে কর্মদক্ষতা পাবা হচ্ছে 98%। তো 98%কে তুমি যদি 100 দ্বারা ভাগ করো, তাহলে কত আসে? 0.98। ঠিক আছে, গতে কর্মদক্ষতা পাবা 98%, এবং এই কর্মদক্ষতা তো সেম আছে, তাই না? কর্মদক্ষতাকে আমরা একই ধরে নিছি, যেহেতু প্রশ্নে বলে নাই কিছু। ঠিক আছে, তো কর্মদক্ষতা এইটাই। তো এই কর্মদক্ষতার জন্য ইনপুট কত হবে? আউটপুটটা চেঞ্জ হয়েছে, এখন ইনপুটটা কত হবে? তো 13,066.67 ভাগ হচ্ছে কত, 0.98। তো এটা আসতেছে হচ্ছে আমার 13,333.33 এবং দেখো 33 ওয়াট আসতেছে, তাই না? তাহলে এখন ক্ষমতার কিরূপ পরিবর্তন করতে হবে? তাহলে ইনপুট ক্ষমতা তাহলে কতটুকু বাড়াইতে হবে? তাহলে এখন লিখবা যে ক্ষমতার পরিবর্তন। ঠিক আছে, ক্ষমতার পরিবর্তন। তাহলে ক্ষমতার পরিবর্তন, তাহলে কি করবা? 13,333.33 মাইনাস হচ্ছে কত, তাহলে মোটরের আগের ক্ষমতা, ইনপুট ক্ষমতার জন্য কত ছিল? 10 কিলোওয়াট, মানে কত? 10,000 ওয়াট। তাহলে কত থাকতেছে? 3,333.33 তাহলে ক্ষমতা এতটুকু বাড়াইতে হবে। ক্লিয়ার? আশা করি। তো চলো 9 নম্বর ম্যাথে আমরা যাই। দেখো 9 নম্বর ম্যাথটা কি বলছে। 5 কিলোওয়াট ক্ষমতার একটা ক্রেন 4 মিনিটে 15 1 মিনিট, 4 মিনিটে 15 মিনিটে, আচ্ছা একটু দেখি এটা কোন বোর্ডের ম্যাথ, কোশ্চেনটা একটু ভুল আছে, দেখি। আচ্ছা, এটা মনে হয় 4 মিনিটে হবে। 4 মিনিটে 15 মিটার উঁচুতে এত কেজি ভরের একটি বস্তুকে তুলতে পারে। আচ্ছা, অপর একটা 2 কিলোওয়াট ক্ষমতার ক্রেন
কি করে 20 মিটার উঁচুতে 1000 কেজি ভরের বস্তু 5 মিনিটে তুলতে পারে, ঠিক আছে, 5 মিনিটে তুলতে পারে। জি এর মান দিয়ে দিছে, আলোর বেগ দিয়ে দিছে, তাই না? আলোর বেগের কি কাজ এখানে? দেখো এখানে কাজ আছে, আলোর বেগের কাজ আছে, দেখো কি বলছে। বলছে যে প্রথম বস্তুটির ভরকে শক্তিতে রূপান্তর করো। এখন ভাইয়া ভরকে শক্তিতে রূপান্তর করতে বলছে, তাই না? ওকে, বস্তুটির ভরকে শক্তিতে রূপান্তর করতে বলছে, তাই না? বস্তুর ভর কত ছিল ভাইয়া? ভরটা ছিল 1500 কেজি, তাই না? 1500 কেজি ভরের বস্তু। তো বস্তুর ভরকে শক্তিতে কিভাবে রূপান্তর করব? ভরকে শক্তিতে রূপান্তর করার একটা সূত্র আছে, বিখ্যাত সূত্র। কে দিছে জানো? আইনস্টাইন দিছে। তোমরা কি সূত্রটা জানো? কি সূত্র? ই সমান এমসি স্কোয়ার, তাই না? পড়ছো না এটা? ই সমান এমসি স্কোয়ার। এই সূত্রতে আমরা ভরকে শক্তিতে রূপান্তর করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে ভর শক্তির সমীকরণ, যেখানে তুমি ভরকে শক্তিতে রূপান্তর করতে পারবা। তো ভর কত দেওয়া আছে? 1500 ইন্টু এই যে দেখো আলোর বেগের কেন দিছে, আলোর এই সিটা কি, সিটা হচ্ছে আলোর বেগ, ঠিক আছে? সেটা হচ্ছে আলোর বেগ। এখন এখানে আলোর বেগ কেন কাজে লাগে এটা পড়াতে গেলে তোমাদের এই সূত্রটা প্রতিপাদন করে দেখাইতে হবে কেন কাজে লাগে, ঠিক আছে? ওকে, তো এইখানে মূলত একটু শর্টকাটে যদি বলি যে ভর শক্তির সমীকরণটা এমন ছিল যে তুমি যদি কোনো একটা মানে আইনস্টাইনের এই যে এই থিওরি থেকে একটা তোমার প্রমাণ করা যায়, যেটা হচ্ছে তুমি কোন একটা বস্তুকে বা কোন একটা মানুষকে তুমি যদি কি করো, আলোর বেগে, মানে কেউ একজন যদি আলোর বেগে চলমান, মানে আলোর যে স্পিড কত, 3 কত যেন আলোর বেগের, এটা হচ্ছে তোমার 3 × 10⁸, তাই না? তো এতটুকু বেগে কেউ যদি কোনো একটা এতটুকু বেগে চলতে পারে, এরকম একটা মহাকাশ যানে চড়ে কেউ যদি পৃথিবী থেকে মহাকাশে যায়, ঠিক আছে, তার সাপেক্ষে কি হবে জানো? সময়টা স্থির হয়ে যাবে। মানে কি, সে যদি তোমার মহাকাশ থেকে 2 বছর ঘুরে আসে, এসে দেখবে যে পৃথিবীতে অনেক বছর কেটে গেছে, তার সাপেক্ষে 2 বছর গেছে, কারণ পৃথিবীতে অনেক বছর কেটে গেছে। এটাই হচ্ছে মূলত তোমার এইখান থেকে তোমার প্রমাণ করা যায় এই জিনিসটা, ঠিক আছে? আইনস্টাইনের তোমার হচ্ছে আহ এইটা একটা তোমার বিখ্যাত থিওরি, ঠিক আছে? এবং আইনস্টাইন এই জিনিসটা বলছিলেন, এবং এটা তোমার ইন্টারমিডিয়েটে গিয়ে তুমি ভালোভাবে বুঝতে পারবা, ঠিক আছে? ওকে, তো সি আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটাকে গুণ করে দিবা, যা আসে এটাই ভরকে শক্তিতে রূপান্তর, ঠিক আছে? ওকে, এখন বলছে কোন ক্রেনটি ব্যবহার করা উত্তম বা লাভজনক। কোন ক্রেনটা ব্যবহার করা উত্তম, যেটা কর্মদক্ষতা বেশি? তুমি কর্মদক্ষতা নির্ণয় করবা, কর্মদক্ষতা নির্ণয় করতে পারবা না, পি আউট বের করবা, পি ইন তো দেওয়া আছে, পি আউট বের করবা, পি আউট বের করে দেখবা যে কোনটার কর্মদক্ষতা বেশি, সেটাই ব্যবহার করা উত্তম। তো এটা হোমওয়ার্ক। 10 নম্বর কি বলছে? 1500 জুল শক্তি সম্পন্ন দুইটা বৈদ্যুতিক মোটর দুইটারই শক্তি, খেয়াল করবা, ক্ষমতা না কিন্তু শক্তি, 1500 জুল একই সাথে কাজ করছে। আচ্ছা, একটা মোটর কি করে 15 কেজি ভরের বস্তুকে 8 মিটার উপরে তুলছে? আচ্ছা, ভালো কথা। একটা মোটর 15 কেজি ভরের বস্তুকে 8 মিটার উপরে তোলে। অন্যদিকে 12 কেজি ভরের 10 মিটার, কি বলছে, 12 কেজি ভরের বস্তু, অন্যটি 12 কেজি ভরের বস্তু বাদ করছে, 12 কেজি ভরের বস্তু 10 মিটার উপরে তুলছে, ঠিক আছে? জি এর মান দিছে। প্রথম মোটরের কর্মদক্ষতা আমার কি করে দেওয়া লাগবে? কর্মদক্ষতা দেখো কি বলছে, ভর দিছে, তাই না? আচ্ছা, তো ভর যদি দেয় এবং খেয়াল করো এখানে শক্তি আকারে দিছে, তাই না? তাহলে আমাকে ক্ষমতাতে কনভার্ট করতে হবে। আচ্ছা, প্যারা নেই, চিল। দেখো এটা খুব সহজেই করা যাবে। দেখো এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2022-এর অঙ্ক। দেখো শক্তি থেকে ক্ষমতা কিভাবে নিবা, এর আগেও করাইছি, ঠিক আছে? দেখো করে দিচ্ছি। তাও প্রথম কথা, ইনপুট কত দেওয়া আছে? পিন দেওয়া আছে 1500 জুল। এটাকে তুমি যদি, এটা শক্তিতে দেওয়া আছে, তাই না? সাপোজ ধরো এর সাথে কি আছে এখন, গুণাকার আছে, সময়টা গুণাকার আছে ক্ষমতার সাথে, তাহলে এটা শক্তি নির্দেশ করতেছে। এখন যদি তুমি ক্ষমতা নির্ণয় করতে চাও, কি করবা? সময়টাকে এর সাথে ভাগ করে দাও, তাহলে এটা কত আসতেছে? 1500 ওয়াট, ঠিক আছে? বুঝলা এটা কি করছি? ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে শক্তি রূপান্তরের হার। হার নির্ণয় করতে গেলে কি করবা? সময় দিয়ে ভাগ করতে হবে না? সময়টা তোমাদের একটু আগে পড়াইছি যে তোমার কি করছি, যদি শক্তি দেখো, শক্তি, তাহলে কি সময়টা ক্ষমতার সাথে গুণ আকারে থাকে,
ক্ষমতার সাথে তুমি যদি সময়টা গুণ করে দাও তাহলে সেটা কি শক্তি নির্দেশ করে। তো তার মানে কি এর সাথে সময়টা গুণ আছে, সময়টা কি উল্লেখ করে দেওয়া আছে এখানে? নাই। তার মানে কি আমরা ধরে নিচ্ছি সময়টা 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড দিলে কি এর মানে কোনো পরিবর্তন হয়? হয় না, তাই না? এই জন্য আমরা 1 সেকেন্ড ধরছি, বুঝছো? তাহলে এটা হচ্ছে তার ইনপুট ক্ষমতা। এখন আমরা কি করবো? আউটপুট ক্ষমতা নির্ণয় করব। তো পি আউট নির্ণয় করবো। পি আউট নির্ণয় সূত্র কি? mgh ডিভাইডেড বাই হচ্ছে টি। ঠিক আছে, তো দেখো এম এম এর মান দেওয়া আছে। প্রথম মোটর 15 কেজি তুলে কত মিটার? জি হচ্ছে 9.8, কত মিটার উঁচুতে তুলে? 8 মিটার। ওকে, তাহলে টিটা কত হবে? তাহলে এর সাথে ধরো তুমি যদি শক্তি নির্ণয় করতা, তাই না? তো এর সাথে ধরো যে 1 সেকেন্ড গুণ আছে, তাই না? 1 সেকেন্ড গুণ আছে। তো শক্তি নির্ণয় করতে গেলে কি করবে? এই 1 সেকেন্ডটাকে, ক্ষমতা নির্ণয় করতে গেলে এই 1 সেকেন্ডটাকে এই পাশে ভাগ করে দিবা 1 সেকেন্ড, ঠিক আছে? তো এখন এটা ক্ষমতা নির্দেশ করতেছে। তো এটা যদি গুণ দাও কত আসে? 15 × 9.8 ইন্টু হচ্ছে 8, 1176 ওয়াট। এখন কি করবা? কর্মদক্ষতা এইটা, এটুকু লিখলাম না, পি আউট বাই পি ইন গুণন 100%, ঠিক আছে? সবকিছুই পাইছো দেখো। এখন বলছে মোটর দুইটির শক্তির রূপান্তর প্রক্রিয়া শক্তির সংরক্ষণশীলতা নীতির আলোকে ব্যাখ্যা করো। দেখো, শক্তি রূপান্তর প্রক্রিয়া সংরক্ষণশীলতা নীতির আলোকে ব্যাখ্যা করো, তাই না? এটা বলছে। তো এটা আবার কিভাবে নির্ণয় করবো? দেখো, প্রথমে আসো যে শক্তির রূপান্তর প্রক্রিয়া কি দেখাইছি না একটু আগে, যে কতটুকু শক্তি অপচয় হয়, সেই শক্তিটা যে বিভিন্ন শক্তিতে রূপান্তর হচ্ছে, এটাই হচ্ছে শক্তি রূপান্তর প্রক্রিয়া, তাই না? এটা হচ্ছে শক্তি রূপান্তর প্রক্রিয়া। এখন এইখানে আরেকটা কথা বলছে, সংরক্ষণশীলতার নীতির আলোকে ব্যাখ্যা করো, তাই না? এই কথাটা দিয়ে তোমাদের কনফিউজ করার জন্য দিছে, আর কিছু না। শক্তি সংরক্ষণশীলতার নীতি কি? দেখো, শক্তি সংরক্ষণশীলতার নীতি, আহ সংরক্ষণশীলতার নীতি একটা হচ্ছে তোমার, যে তোমার এই গতিশক্তি মানে সংঘর্ষের ক্ষেত্রে একটা আছে, আর একটা হচ্ছে তোমার মোট শক্তি সমান থাকবে, তাই না? ওটা হচ্ছে যান্ত্রিক শক্তি সংরক্ষণশীলতা শক্তি, যেটা মোট শক্তি সমান থাকে, ঠিক আছে? খেয়াল করবা, ওটা হচ্ছে যান্ত্রিক শক্তি সংরক্ষণশীলতা শক্তি, ঠিক আছে? এবং আরেকটা সংরক্ষণশীলতা সূত্র আছে, যেটাকে বলা হয় নিত্যতার সূত্র। সেটা কি জানো? এই মহাবিশ্বে যত শক্তি আছে এদের সৃষ্টিও নাই, ধ্বংসও নাই, এরা শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। এটাই হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার নীতি, বুঝছো? এটাই বলছে মূলত, তোমাকে এখানে বের করতে বলছে যে কতটুকু শক্তি অপচয় হচ্ছে এইটা। এখন কতটুকু শক্তি অপচয় হচ্ছে কিভাবে নির্ণয় করবা? পি আউট বের করবা, পি ইন বের করবা, কতটুকু শক্তি অপচয় হচ্ছে এটা বের করতে পারবা, তাই না? তো মোটর দুইটার ক্ষেত্রে পি আউট জানি, পি ইনও জানি। এখন তুমি কি করবা? মাইনাস করে দিবা দুইটা, দেখবে কত হয়। তারপরে মোটর টু এর ক্ষেত্রে কি? মোটর টু এর ক্ষেত্রে দেখো 1500 জুল ইনপুট দেওয়া আছে, তাই না? এরপরে কি করবা? পি আউট বের করবা। পি আউটটা কি? তখন আর তুমি সময়টাকে ভাগ করে দিবা না, সময় তো 1 সেকেন্ড, তাই না? এই 1 সেকেন্ড সময়কে তুমি আর ভাগ করে দিবা না, এমনিতে রাখবা। তাহলে দেখবা যে পি পি আউটটা তখন কি নির্দেশ করবে? শক্তি নির্দেশ করবে, তাই না? তো শক্তিটা যদি নির্দেশ করে তাহলে কি হবে? তাহলে তোমার হচ্ছে পি আউটটা তুমি পাইছো দ্বিতীয় মোটরের ক্ষেত্রে, তখন মাইনাস করে দিবা, ঠিক আছে? তখন হচ্ছে মাইনাস করে দিবা। মাইনাস করে দেওয়ার পরে দেখবা যে কখন মানে কোন মোটরের ক্ষেত্রে কতটুকু শক্তি অপচয় হচ্ছে, এবং এটা তুমি একটু বাংলা লিখে দিবা যে এই মোটরের ক্ষেত্রে এতটুকু শক্তি অপচয় হচ্ছে, অর্থাৎ এইটুকু শক্তি কি হচ্ছে? তাপ শক্তি, শব্দ শক্তি, এগুলোতে রূপান্তরিত হচ্ছে, এইটাই মূলত, ঠিক আছে? তো এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, করে দিলাম না? আমি তো বলেই দিলাম, তাই না? এটা আশা করি করতে পারবা তোমরা। এখন আসো লাস্ট ম্যাথে, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2021 স্প্রিং এর কাহিনী নিয়ে আসো। স্প্রিং এর ক্ষেত্রে মূলত কি ঘটে এটা আগে তোমাদের বেসিকটা একটু দেখাই। দেখো, এই ধরো এখানে একটা স্প্রিং আছে। এই স্প্রিং এর সাথে তুমি যদি একটা ভর ঝুলাইয়া দাও, কি হবে? স্প্রিংটা একটু নিচের দিকে আসবে না? নিচের দিকে আসবে, তাই না? স্প্রিংটা নিচের দিকে আসবে। তার ফলে কি হয়েছে? স্প্রিংটা নিচের দিকে আসা বলে এটার দৈর্ঘ্য ছিল আগে ধরো 5 মিটার, এর সাথে যদি ভর ঝুলাই দাও দৈর্ঘ্য হবে কত? ধরলাম 10 মিটার হয়েছে। দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে না? বৃদ্ধি পাইছে। এইটুকুকে বলা হয়, এই যে দৈর্ঘ্য যে বৃদ্ধি পাইলো, কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে? 5 মিটার। এই 5 মিটারকে কি বলা হয় জানো? স্প্রিং এর সংকোচন বা প্রসারণ, ঠিক আছে? এইটুকু হচ্ছে স্প্রিং এর সংকোচন বা হচ্ছে স্প্রিং এর প্রসারণ, ঠিক আছে? স্প্রিং এর সংকোচন বা স্প্রিং এর প্রসারণ, এটা হচ্ছে এক্স। এবং স্প্রিং এর ক্ষেত্রে কয়টা সূত্র আমাদের জানতে হবে, সেটা হচ্ছে স্প্রিং এর সঞ্চিত শক্তি, ঠিক আছে? স্প্রিং এর সঞ্চিত শক্তি। এখন এই স্প্রিংটা এভাবে আছে, তাই না? স্প্রিং এর ক্ষেত্রে ভরটা আমি ঝুলাই দিছি। তো অনেক ক্ষেত্রে এরকম থাকতে পারে, স্প্রিংটা এরকম আছে, স্প্রিং এর উপর তুমি ভর দিছো, তাহলে কি হবে? স্প্রিংটা সংকুচিত হবে, তাই তো নাকি? স্প্রিংটা সংকুচিত হবে, তাই না? তো স্প্রিংটা যদি সংকুচিত হয় বা স্প্রিংটাকে তুমি এই যে টেনে ধরছো, তাহলে কি এমন একটা শক্তি সঞ্চিত হয়েছে না? শক্তি সঞ্চিত হয়েছে। স্প্রিং এর সঞ্চিত শক্তি নির্ণয় সূত্র হচ্ছে 12 k x স্কোয়ার,
ঠিক আছে, এটা মাথায় রাখবা। স্প্রিং এর সঞ্চিত শক্তি নির্ণয় সূত্র হচ্ছে কি, হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, কি বলছি, হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, ওকে। তো আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে তোমার স্প্রিং এর সঞ্চিত শক্তি পাইছি, এখন হচ্ছে আরেকটা সূত্র, সেটা হচ্ছে তোমার হ্যাঁ, স্প্রিং দ্বারা কৃতকাজ। স্প্রিং দ্বারা কৃতকাজের একটা সূত্র আছে, এটা হচ্ছে তোমার কে এক্স। ঠিক আছে, স্প্রিং দ্বারা কৃতকাজ, এটা হচ্ছে তোমার কে এক্স। বুঝতে পারছো? এই দুটো সূত্র একটু আপাতত মাথায় রাখো, এই দুটো সূত্র দিয়ে আমাদের কাজ চলে যাবে। দেখো, এখানে কি বলছে, দুইটা স্প্রিং দিছে। আগে স্প্রিংটা স্বাভাবিক অবস্থা ছিল 10 মিটার, স্প্রিং এর দৈর্ঘ্য ছিল। এর সাথে তুমি কি করছো, কেজি ভরের একটা বস্তু ঝুলাইয়া দিছো, যে বস্তুর ওজন, সরি ওজন না, আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের বলি নাই, এই যে কেটা কি, তাই না? এই যে এখানে কে লিখছি, কে এক্স স্কোয়ার, এই যে কে এক্স লিখছি, কেটা হচ্ছে কি, স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, স্প্রিং ধ্রুবক হচ্ছে কে। এখানে দেখো কি লিখছে, স্প্রিং ধ্রুবক দিছে 500 নিউটন পার মিটার। ঠিক আছে, 500 নিউটন পার মিটার লিখছে। এবং এই ভর ঝোলানোর কারণে স্প্রিং এর দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে, 11.5 মিটার হয়েছে, আগে 10 মিটার ছিল, তাই না? এখন বলছে এম এর মান নির্ণয় করো। এম এর মান কিভাবে নির্ণয় করবা ভাই? এম এর মানটা কিভাবে নির্ণয় করবা? দেখো, এম এর মান তুমি যদি নির্ণয় করতে চাও, কি করবা দেখো, আহ দেখো, এম এর মান নির্ণয় করার জন্য দেখো, এই যে স্প্রিংটা যে হয়েছে, তোমার কি বলে এটাকে, স্প্রিং এর যে সাথে তুমি যে ভর ঝুলাইয়া দিছো, এই ভর ঝুলাইয়া দেওয়ার কারণে কি নিচের দিকে একটা ফোর্স অনুভব করতেছে না, নিচের দিকে একটা বল কাজ করতেছে না স্প্রিংটার ক্ষেত্রে? এই বলটা সমান, আমরা এই বল দিয়ে আমরা কি করব, ভর নির্ণয় করব। ঠিক আছে, দেখো আমরা কি লিখতে পারি, বল এফ সমান আমরা কি জানি ভাইয়া, দেখো স্প্রিং এর বল, তাই না? এই বলটাকে তুমি এইভাবে লিখতে পারো যে স্প্রিং এর উপর প্রযুক্ত বল। ঠিক আছে, স্প্রিং এর উপর প্রযুক্ত বল, এটার সূত্র হচ্ছে কে এক্স। স্প্রিং এর উপর প্রযুক্ত বল হচ্ছে কে এক্স। ঠিক আছে, স্প্রিং এর উপর প্রযুক্ত বল হচ্ছে কি, কে এক্স। ঠিক আছে, এখন এই কে এক্স, কে এর মান তো আমরা দেওয়া আছে, এখন এক্স এর মানটা আমরা জানি। এফ সমান আমরা কি লিখতে পারি, এমজি লিখতে পারি তো নাকি? এখন কে এর মান তো দেওয়া আছে, তাই না? স্প্রিং ধ্রুবক কত দেওয়া আছে, 500, ইন্টু এক্স কত হবে, এক্স হচ্ছে তোমাদের বলছিলাম সংকোচন আর প্রসারণ। এখন দেখো প্রসারণ করছে না, কতটুকু প্রসারণ করছে, এটা থেকে যদি 10 মিটার মাইনাস করো তাহলে হচ্ছে কতটুকু প্রসারণ করছে পেয়ে যাবো। তাহলে দেখো 11.5 মাইনাস হচ্ছে 10, তাহলে কতটুকু প্রসারণ করছে, 1.5 মিটার। ওকে, তো আমার দরকার হচ্ছে এম। তুমি কি করবা, জিটাকে এপাশে ভাগ করে দিবা। তো এখানে হচ্ছে 500 ইন্টু হচ্ছে 1.5 ডিভাইডেড বাই হচ্ছে 9.8। তো এখন ক্যালকুলেশন করো, দেখো কত হয়, 500 ইন্টু 1.5 ভাগ হচ্ছে 9.8, এটা আসে 76.5 কেজি। ঠিক আছে, এটা হচ্ছে স্প্রিং এর ভর, এত কেজি। তেমনি আমরা পাইছি। এখন এখানে বলছে দেখো, উল্লিখিত স্প্রিং এ পূর্বের তুলনায় দ্বিগুণ ভর, তাহলে আগের ভর কত, 76.5 কেজি, এর দ্বিগুণ কত, এটা ইন্টু 2। তো দ্বিগুণ ভর ঝুলাইয়া দিলে কৃতকাজের কিরূপ পরিবর্তন ঘটবে? তো স্প্রিং এর কৃতকাজের সূত্র কি, হাফ কে এক্স স্কোয়ার, তাই না? তো আমরা প্রথমে লিখি যে স্বাভাবিক অবস্থায়, ওকে, না স্বাভাবিক অবস্থায় না, মূলত হচ্ছে আগে যখন ভর ছিল 76.5 কেজি, তো লিখবা যে 76.5 কেজি ভরের জন্য কৃতকাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, হাফ কে এক্স স্কোয়ার। তো হাফ ইন্টু কে এর মান হচ্ছে 500, এক্স এর মান কত 1.5 হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে 250। তো 250 ইন্টু কত দেখো, 1.5 কে যদি স্কোয়ার করো এটা আসে 2.25 ইন্টু হচ্ছে 562.5। কৃতকাজ হচ্ছে এত জুল। মানে আগে যখন এত কেজি ভর ছিল, এখন ভর যদি দ্বিগুণ করো, তো ভর দ্বিগুণ করলে লিখবা যে ভর দ্বিগুণ করলে ডাব্লিউ ইকুয়াল টু কত হবে, হাফ। আচ্ছা 1 মিনিট, তো এখানে আহ একটু খেয়াল করো যে ভর যদি আমরা দ্বিগুণ করি, তাই না? দেখো, ভর যদি দ্বিগুণ করি তাহলে কি হবে, আমরা যখন এই স্প্রিং এর মধ্যে যখন আমরা 76 কেজি ভর চলাইছি, তখন এটা 11.5 মিটার হয়েছে, তাই না? তার মানে এর দৈর্ঘ্যটা 1.5 মিটার বৃদ্ধি পাইছে।
এখন এইখানে যখন আমরা আবার দ্বিগুণ ভর ঝোলাবো, তাহলে কি দৈর্ঘ্যটা কি এটুকু বৃদ্ধি পাবে, আরো বেশি বৃদ্ধি পাবে না? এখন কতটুকু বৃদ্ধি পাবে সেটাকে আমরা নির্ণয় করব। ঠিক আছে, তো ভর দ্বিগুণ করলে এফ ইজ ইকুয়াল টু কত? এফ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কে এক্স, তাই না? কে এক্স। তো এফ সমান আমরা লিখতে পারি হচ্ছে এম জি ইন্টু হচ্ছে কে এক্স, যেখান থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করবো। এম হচ্ছে কত? 76.5 ইন্টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে কত? 9.8 ইজ ইকুয়াল টু কত? কে এর মান কত? 500 এক্স। ঠিক আছে, এখন এক্স এর মান যদি নির্ণয় করতে চাও কি করবা? এই দুটাকে গুণ দিয়ে 500 দিয়ে ভাগ দিবা। ঠিক আছে, এই দুটাকে গুণ দিয়ে 500 দিয়ে ভাগ দিবা। তো 76.5 ইন্টু হচ্ছে 2, সরি 2 না, 2 ইন্টু হচ্ছে 9.8, যেটা আসছে সেটাকে কি করবা? 500 দিয়ে ভাগ করবা। আসে হচ্ছে আমার 2.99 মিটার। তাহলে এতটুকু কি হয়েছে? এতটুকু তখন প্রসারণ ঘটছে। তাহলে এখন আমরা কৃতকাজ নির্ণয় করব। ঠিক আছে, ভর দ্বিগুণ করলে এখন কৃতকাজ ডাব্লিউ সমান কত? হাফ কে, কে এর মান কত? 500, এক্স স্কোয়ার কত? 2.99 হোল স্কোয়ার, এটা হচ্ছে 250। তো 2.99 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে 250, 2235.025 জুল। কি করছে, কি বলছে যে কৃতকাজে কিরূপ পরিবর্তন করবেন, কৃতকাজে কতটুকু পরিবর্তন ঘটছে। আর তুমি হচ্ছে এটাকে মাইনাস করেও দেখাইতে পারো, ভাগ করেও দেখাইতে পারো। ঠিক আছে, মাইনাস করে দেখাই দিলেও হবে যে কৃতকাজ এতটুকু বৃদ্ধি পাইছে। ঠিক আছে, তো মাইনাস করে দেখাই দিবা কৃতকাজ এতটুকু বৃদ্ধি পাইছে। অথবা তুমি ভাগ আকারে যদি লেখো তাহলে দেখা দিবা যে কৃতকাজ এত গুণ হবে। তোমার যেটা খুশি। ঠিক আছে, ওই তুমি লিখলাম না। ওকে, ওকে, তো এটা ডান। এখন আসলে স্প্রিং এর একটা ম্যাথ আমরা ছেড়ে আসছিলাম, সেটা হচ্ছে আহ কত নম্বর ম্যাথ ছিল? 7 নম্বর ম্যাথ। দেখো, 10 কেজি ভরের একটা বস্তু 30 মিটার উঁচু হতে বিনা বাধায় 20 মিটার/সেকেন্ড বেগে একটা স্প্রিং এর উপর পড়ায় স্প্রিংটা সংকুচিত হলো। সংকুচিত অবস্থায় স্প্রিং এর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, স্প্রিং এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার সংকুচিত হয় এবং স্প্রিং ধ্রুবক হচ্ছে কত? 10⁵ জুল মিটার পার সেকেন্ড, তাই না? স্প্রিং ধ্রুবক দিছে এত জুল মিটার পার সেকেন্ড। ওকে, তো দেখো এখন কোশ্চেনটা কি বলছে দেখি। কোশ্চেনটা আমাদের বলছে যে স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে, তাই না? স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে। তো কতটুকু সংকুচিত হবে? সংকুচিত অবস্থায় স্প্রিং এর দৈর্ঘ্য দিছে 10 সেন্টিমিটার, তাই না? সংকুচিত অবস্থায় 10 সেন্টিমিটার। তাহলে আগে বের করতে হবে যে আমার স্প্রিং এর আদি কত ছিল, মানে তোমার হচ্ছে এই যে ভরটা পড়ছে, এই ভরটা পড়ার আগে তার দৈর্ঘ্য কত ছিল এটা নির্ণয় করতে হবে। তারপরে দুইটা মাইনাস করে দিব যে কতটুকু সংকুচিত হয়েছে। ঠিক আছে, ওকে, তো এটা হচ্ছে ঢাকা 3 অক্টোবর 2000। দেখো এটা আমরা কিভাবে নির্ণয় করব, একটু খেয়াল করো। এটা নির্ণয় করার জন্য আমাদের হচ্ছে বিভব শক্তির কনসেপ্ট কাজে লাগাইতে হবে। দেখো কি বলছে, 10 কেজি ভরের একটা বস্তু 30 মিটার উঁচু থেকে 20 মিটার/সেকেন্ড বেগে একটা স্প্রিং এর উপর পড়ছে, তাই না? স্প্রিং এর উপর পড়েছে 30 মিটার উঁচু থেকে বিনা বাধায় 20 মিটার/সেকেন্ড বেগে একটা স্প্রিং এর উপর পড়েছে। তো দেখো, আহ এই যে বস্তুটা পড়ছে, পড়ার ফলে স্প্রিং এর মধ্যে একটা বিভব শক্তি সঞ্চিত হয়েছে না? এই সঞ্চিত বিভব শক্তিটা কতটুকু হবে? কতটুকু হবে? এই বস্তুটার যে বিভব শক্তি ছিল এটা সমানিত হবে নাকি? এই বস্তুটার যে বিভব শক্তি ছিল এটার সমান হবে। তো প্রথমে আমরা এই বস্তুটার এখানে আমরা লিখতে পারি যে ঘ নম্বরে আমরা লিখতে পারি যে বাংলাটা লিখবা এইভাবে যে স্প্রিং এর সঞ্চিত শক্তি। ঠিক আছে, তো লিখবা যে স্প্রিং এর সঞ্চিত শক্তি ইকুয়াল টু বস্তুর বিভব শক্তি। তো স্প্রিং এর সঞ্চিত শক্তির সূত্র কি ভাই? হাফ কে এক্স স্কোয়ার, তাই না? স্প্রিং এর সঞ্চিত শক্তি এটা পড়াইছি না তোমাদের? দেখো, স্প্রিং এর সঞ্চিত শক্তি, হ্যাঁ, তো স্প্রিং এর সঞ্চিত শক্তি তোমাদের পড়াইছি, তাই না? ও আচ্ছা, 1 মিনিট, তোমাদের হচ্ছে স্প্রিং এর কৃতকাজ বলছিলাম যে কে এক্স, তাই না? স্প্রিং এর কৃতকাজ কে এক্স না, সরি, স্প্রিং এর কৃতকাজ হচ্ছে কে হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, কৃতকাজ হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, বিভব শক্তি হচ্ছে তোমার হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, স্প্রিং এর সঞ্চিত শক্তি বা হচ্ছে তোমার
যে বিভব শক্তি স্প্রিং এর, ঠিক আছে, এটা হচ্ছে কত, হাফ কে এক্স স্কোয়ার। তো এটা ইকুয়াল টু বস্তুর বিভব শক্তি কত, হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। তো হাফ হাফ আমরা কি দুই পাশ থেকে বাদ দিতে পারি না, এপাশে কি থাকতেছে, কে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, এম বস্তুর ভর কত ছিল, 10 কেজি। ভি স্কোয়ার তো আমরা জানি, ভি স্কোয়ার আমরা জানি না, তাই না? তো আমরা কি লিখতে পারি, ভি স্কোয়ার যেহেতু জানি না, ইউ স্কোয়ার প্লাস 2 জি, যেহেতু বস্তুটা নিচের দিকে পড়ছে, ঠিক আছে, কে এক্স স্কোয়ার ইকুয়াল টু 10 ইউ, ইউটা কত, দেখো বস্তুটা প্রথমে স্থির ছিল, তাই না? ও না, সরি, 1 মিনিট, 20 মিটার/সেকেন্ড বেগে পড়েছে, তাহলে ইউটা কত হবে, 20 মিটার/সেকেন্ড স্কোয়ার প্লাস হচ্ছে 2 জি এর মান হচ্ছে 9.8 এইচ এর মানটা কত হবে, দেখো কতটুকু উঁচু হতে পড়েছে স্প্রিং এর উপর, তাই না, স্প্রিং এর বিভব শক্তি। তো আম, তাহলে বস্তুটা বিভব শক্তি, বস্তুটা ভূমি থেকে কতটুকু উপরে ছিল, বস্তুটা ভূমি থেকে কতটুকু উপরে ছিল, 30 মিটার উপরে ছিল, ঠিক আছে। তো এটা কত আসতেছে দেখো, এখানে আসতেছে হচ্ছে 20 স্কোয়ার প্লাস হচ্ছে 19.6, ও প্লাস না, সরি, ইন্টু হচ্ছে 19.6, আরে কি করতেছে, 19.6, আচ্ছা 19.6, আচ্ছা 19.6 ইন্টু হচ্ছে 30, তাই না? তো 588 প্লাস হচ্ছে 400, 988। তো এটা আসতেছে 988 ইন্টু হচ্ছে 10, তো এটা ক্যালকুলেট করলে আসতেছে হচ্ছে 9880। তো কে এর মানটা আমরা জানি কত, 10⁵ তো এক্স স্কোয়ার, তাই না? তো এক্স স্কোয়ার কত হবে, 9880 10⁵। তো এক্স যদি নির্ণয় করো তাহলে রুট ওভার কত হবে, এটা আগে হিসাব করে দেখো কত হয়, 9880 ডিভাইডেড বাই হচ্ছে 10⁵। তো এটা আসে হচ্ছে 0.0988। এখন যদি এটাকে তুমি রুট করো দেখো কত আসে, রুট করলে আসে হচ্ছে 0.31, তাই না, 31 মিটার। তো স্প্রিং তাহলে কতটুকু সংকুচিত হয়েছিল, এটা হচ্ছে স্প্রিং এর সংকুচিত হয়েছিল আসলে এতটুকু, ঠিক আছে। তাহলে আমরা একবারেই পেয়ে গেছি যে স্প্রিংটা এতটুকু সংকুচিত হয়েছে, ঠিক আছে। এখন দেখি আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। আচ্ছা, আমাদের একটু এখানে ভুল হয়েছে, সেটা হচ্ছে কি জানো, এই যে এইচ এর মান আমরা 30 লিখছি, তাই না, এইচ এর মান 30 না, এইচ এর মান 0 হবে। একটু বোঝার ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে বলছে 30 মিটার উঁচু হতে বিনা বাধায় 20 মিটার/সেকেন্ড বেগে একটা স্প্রিং এর উপর পড়ছে। তো 30 মিটার উঁচু থেকে যদি একটা স্প্রিং এর উপর পড়ে, তার মানে কি, যখন স্প্রিং এর উপর পড়বে তার মানে কি, উচ্চতা কত, 0 না, স্প্রিং এর উপর পড়ছে, 30 মিটার দূরে একটা স্প্রিং এ পড়ছে, তাই না। 30 মিটার উঁচু থেকে কোথায় পড়ছে, 30 মিটার নিচে স্প্রিং এ বসে, তাহলে তো এটা তো জিরোই হয়, তাই না। তাহলে এইটুকু জিরো হচ্ছে, তাহলে এইটুকু জিরো হলে তাহলে 20 স্কোয়ার, তাহলে 400, এটা হচ্ছে তোমার 4000 হবে। 20 কে স্কোয়ার করলে 400, এটাকে 10 দিয়ে গুণ করলে 4000, ঠিক আছে। তো এইটুকু একটু ভুল হয়েছে, দেখো তাহলে 4000 ডিভাইডেড বাই 10⁵। তো 4000 ভাগ হচ্ছে 10⁵, এটাকে যদি 0.04 আসছে, এটাকে যদি আমরা অ্যান্সার করি তাহলে হচ্ছে 0.2, ঠিক আছে। এটা আসতেছে হচ্ছে 0.2 মিটার, ঠিক আছে। তো এটা আসতেছে হচ্ছে আমার 0.2 মিটার, ঠিক আছে। তাহলে এতটুকু সংকুচিত হয়, 0.2 মিটার সংকুচিত হয়, এটাকে তোমরা হচ্ছে সেন্টিমিটারও নিতে পারো, যেহেতু আমাদের 10 সেন্টিমিটার দেওয়া আছে, তাই না। তাহলে এতটুকু সংকুচিত হবে, 0.2 মিটার সংকুচিত হবে, ঠিক আছে। 1 মিনিট, এখানে কি বলছে, সংকুচিত অবস্থায় স্প্রিং এর দৈর্ঘ্য, সংকুচিত অবস্থায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এই 100 মান কেন আমাদের অ্যান্সার হইলো, তাই না। দেখো আমরা কি জানি, আমরা স্প্রিং এর সঞ্চিত শক্তি এক্স এর ক্ষেত্রে, সঞ্চিত শক্তি নির্ণয়ের ক্ষেত্রে এক্স সমান কি জানি, স্প্রিংটা কতটুকু সংকুচিত বা প্রসারিত হয়েছে, তাই না।
তাই যদি হয় তাহলে এই এক্স এর মানটা তো তাই নির্দেশ করছে কতটুকু সংকুচিত বা প্রসারিত হয়, তাই না? ওকে, তখন প্রথমে বলেছিলাম যে আগে হচ্ছে তোমাদের আদি দৈর্ঘ্য কত ছিল এটা নির্ণয় করতে হবে। তো এই প্রশ্নে তোমাদের হচ্ছে একটু হয়তো বা তোমাদের গন্ডগোল করছে, সেটা হচ্ছে সংকুচিত অবস্থায় স্প্রিং এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার দিছে, যেটা সংকুচিত অবস্থায় তো আমরা পাইছি 20 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার কিভাবে হয়, তাই না? তাহলে আহ এটা মূলত ছিল সম্ভবত যে আদি দৈর্ঘ্য। যাই হোক, যা দিছে দিছে তারা। দেখে এখন ঘ নম্বরে কি বলছে, ঘ নম্বরে বলছে যে দেখো, ঘ নম্বরে বলছে পতনের পূর্বে, তাই না, বস্তুটির যান্ত্রিক শক্তি ও সংকুচিত স্প্রিং এর উপর বস্তুটির যান্ত্রিক শক্তি সমান হবে কিনা। তো পতনের পূর্বে যান্ত্রিক শক্তি সংকুচিত স্প্রিং এর উপর, এটা আর কিছুই না, দেখো এটা তেমন কিছুই না। পতনের পূর্বে মানে কি, 30 মিটার উঁচুতে যান্ত্রিক শক্তি কত ছিল আর 30 মিটার নিচে যান্ত্রিক শক্তি কত ছিল, বুঝতে পারছো? এইটা নির্ণয় করতে বলছে, আর কিছু না। ঠিক আছে, সংকুচিত স্প্রিং এর উপর মানে কি, সংকুচিত স্প্রিং এর উপর মানে হচ্ছে তোমার, দেখো যে স্প্রিং এর উপর যখন পড়ছে, তাই না, তো সংকুচিত অবস্থায় স্প্রিং এর মানে সংকুচিত অবস্থায় যান্ত্রিক শক্তি, তাই না? তো এখানে একটু ঝামেলা আছে। আর সেই ঝামেলাটা হচ্ছে তোমার যে, দেখো, হ্যাঁ, দেখো এখানে একটু ঝামেলা আছে, আমি একটু করে দিচ্ছি, দেখো তেমন কিছুই না, সহজ ম্যাথটা, তোমরা পারবা। তো বলছে আমি করে দিচ্ছি, দেখো এখানে প্রথমে কি বলছে, প্রথমে হচ্ছে 30 মিটার উঁচুতে, দেখবে যে 30 মিটার উঁচুতে বিভব শক্তি কি দিয়ে প্রকাশ করি, ইপি। তাহলে ইপি সমান কি, এম জি এইচ। তাহলে এম কত, এম ছিল 10 কেজি, 10 কেজি ভরের বস্তু তো নাকি, 10 কেজি ভরের বস্তু ইন্টু হচ্ছে জি 9.8 ইন্টু বিভব শক্তি কি নিচে থেকে উপর দিকে, তাহলে কতটুকু বলছিল 30 মিটার। তাহলে দেখো এটা উচ্চতা কত আসে, 10 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 30, তাই না, 10 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 30, এটা হচ্ছে তোমার 2940 জুল, ঠিক আছে। এবং গতিশক্তি কত হবে, গতিশক্তি T1 ইজ ইকুয়াল টু কত হবে, হাফ এম ইন্টু বি স্কোয়ারের জায়গায় কত হবে, ইউ স্কোয়ার প্লাস 2GH, তাই না, স্কোয়ার প্লাস 2GH। তাহলে হাফ ইন্টু কত, 10 ইন্টু ইউ মানে হচ্ছে কত, ইউ মানে হচ্ছে 20 মিটার/সেকেন্ড বেগে বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছে, তাই না। তো 20 স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু জি এর মান কত, 9.8 ইন্টু এইচ এর মান কত, এইচ এর মানটা কত হবে, দেখো গতিশক্তি 30 মিটার উপরে ছিল, তাই না, তাহলে এই ক্ষেত্রে এটা তোমার জিরো হবে না, জিরো হবে। তো হাফ ইন্টু, দেখো এটা কত হচ্ছে, এটা হচ্ছে তোমার 5 হচ্ছে ইন্টু 20 স্কোয়ার প্লাস জিরো, তাই না, তো 400 হচ্ছে, তাই না। তো আদিবেগ, আচ্ছা এইখানে কিন্তু আদিবেগটা তোমার কি হবে, এখানে আদিবেগটা হচ্ছে তোমার আহ জিরো হবে, তাই না। 30 মিটার উঁচুতে যদি গতিশক্তি বের করি, 30 মিটার উঁচুতে, তখন তো বস্তুটা স্থির ছিল, তাই না, যখন তুমি ফেলো নাই। যখন 30 মিটার উঁচুতে ছিল তখন তো বস্তুটার কোনো বেগ ছিল না, যখন সে পড়তেছিল তখন বেগ হচ্ছে, তাই না। তো 0 স্কোয়ার, তাহলে এটুকু হচ্ছে জিরো হবে, তাহলে এটার কত হচ্ছে 0 জুল, গতিশক্তি 0 জুল। তাহলে 30 মিটার উঁচুতে নিক্ষেপের পূর্বে, তাই না, তাহলে কি বলছে, ভূমিতে পড়ার পূর্বে, ভূমিতে পড়ার পূর্বে বলছে যে ভূমিতে পড়ার পূর্বে কি বস্তুটা প্রথমে তো স্থির ছিল, তো তখন মোট শক্তি কত হচ্ছে, এত জুল। এখন আমরা দেখবো যে ভূমিতে পড়ার পর মানে সংকুচিত স্প্রিং এর উপর, তাহলে দেখবা যে সংকুচিত স্প্রিং এর উপর বিভব শক্তি, সংকুচিত স্প্রিং এর উপর বিভব শক্তি কত, mgh। ঠিক আছে, তো mgh, এমটা হচ্ছে কত 10 ইন্টু জিটা হচ্ছে 9.8, এইচটা কত হবে, ভূমি থেকে কতটুকু উপরে আছে। তো দেখো এটা যদি খেয়াল করো, এটা যদি স্প্রিং হয়, ঠিক আছে, এবং এইখানে যদি একটা বস্তু পড়ে, ঠিক আছে, বস্তুটা এইখান থেকে ধরো এই অবস্থান থেকে বস্তুটা এখানে পড়ছে, তাহলে এইটুকু কত 30 মিটার, এবং স্প্রিং বস্তুটা পড়ার ফলে স্প্রিংটা এখানে তোমার দিয়ে দিয়েছে যে সংকুচিত হয়েছে 10 সেন্টিমিটার, ঠিক আছে, 10 সেন্টিমিটার সংকুচিত হয়েছে। যাই হোক, 10 সেন্টিমিটার সংকুচিত যেহেতু হয়েছে, তাহলে তুমি বিভব শক্তি যদি নির্ণয় করো তাহলে কতটুকু উপরে আছে, এইখান থেকে এতটুকু, তাই না, এইখান থেকে এতটুকু উপরে আছে, তাহলে এটুকু দৈর্ঘ্য কত, 10 সেন্টিমিটার, তাই না, 10 সেন্টিমিটার সংকুচিত অবস্থায়। তার মানে এবার বোঝা গেছে যে তাহলে কোশ্চেনে তোমার যে স্প্রিং এর বিভব শক্তি, স্প্রিং এর যে দৈর্ঘ্যটা দিছে, ওইটা মূলত যে ভূমি থেকে, যদি আমরা ভূমি চিন্তা করি এটা, তো ভূমি থেকে স্প্রিংটার দৈর্ঘ্য মানে সংকুচিত অবস্থায় স্প্রিংটার ভূমি থেকে কতটুকু দৈর্ঘ্য এটা দিছে মূলত, বুঝছো। তো এইখান থেকে তুমি কি করবা, যে 0.1, তাই না, তাহলে এটাকে তুমি যদি মিটারে কনভার্ট করো 0.1, তাহলে মিটারে কনভার্ট করে করবা, ঠিক আছে। তো 10 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে কত 0.1, তো 9.8, ঠিক আছে কি, তাহলে এটা হচ্ছে 9.8 জুল। তো এখন তুমি যদি গতিশক্তি নির্ণয় করো, গতিশক্তি কত হবে, হাফ
এম ইন্টু ভি এর মান কত ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। তো হাফ ইন্টু এম এর মান হচ্ছে কত 10 কেজি ইন্টু ইউ স্কোয়ার, তাই না? তো যখন বস্তুটা ইয়াতে পড়ছে 30 মিটার নিচে যখন পড়ছে তখন তার বেগটা কত ছিল? তখন তার বেগ ছিল তোমার 20, তাই না? 20 স্কোয়ার প্লাস 2 × 9.8 ইন্টু এইচটা কত? প্রতিশোধ থেকে টেজ কত? উপর থেকে নিচ পর্যন্ত কতটুকু দূরত্ব আছে? 30 মিটার, 30 মিটার, তাই না? 30 মিটার, 30 মিটার তো আছে। এখান থেকে আবার কত যাবে? এখান থেকে হচ্ছে 0.1 মিটার বাদ যাবে, তাই না? এখান থেকে 0.1 মিটার হচ্ছে তোমার বাদ চলে যাবে। 0.1 মিটার কি হবে? বাদ চলে যাবে। 0.1 মিটার কেন বাদ যাবে? 0.1 মিটার কেন বাদ যাবে? দেখো, 0.1 মিটার কেন বাদ চলে যাবে? আচ্ছা, এইটা মূলত দেখো, এখানে একটু তোমাদের ভুল বলছি আমি, যেটা হচ্ছে এই যে বস্তুটা স্প্রিং এর উপর থেকে তো আর বস্তুটা 30 মিটার উপরে ছিল না, ভূমি থেকে 30 মিটার উপরে ছিল, তাই না? ভূমি থেকে 30 মিটার উপরে ছিল। তো ভূমি থেকে যদি 30 মিটার উপরে থাকে, তো পুরোটা যদি 30 হয়, তাহলে এইটুকু কত হবে? স্প্রিং এর উপর কত হবে? 30 - 0.1 না? এটা বাদ যাবে না, এটাই আর কি, বুঝছো? তো এটা গুণ করলে আমার আসে হচ্ছে, দেখি, তাহলে এটা হচ্ছে কত? 5, তাই না? এবং দেখো, তো গুণ করলে কত আসে দেখি, 400 প্লাস হচ্ছে 2 × 2.6 ইন্টু হচ্ছে কত, 30 - 0.1, 30 - 0.1 হলে কত হয়? 29.9 গুণ হচ্ছে 19.6 প্লাস হচ্ছে 400 ইন্টু হচ্ছে 5, আচ্ছা, তো দেখো, এখানে এটা এটা জিরো না, এটাকে আমরা হচ্ছে সরি 20 না, এটাকে হচ্ছে আমরা জিরো ধরবো। ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা জিরো ধরবো, কারণ এটাকে দেখো স্থির অবস্থান থেকে, এখানে একটু কোশ্চেনটাও করছে যে মাটিতে পড়ার পূর্বে, তাই না? তাহলে মাটিতে পড়ার পূর্বে, মাটিতে পড়ার পর, তাহলে মাটিতে পড়ার পূর্ব থেকে হিসাব করা হয়েছে জিনিসটা। তাহলে মাটিতে পড়ার পূর্বে তো স্থিরই ছিল, এখানে জিরো, ঠিক আছে? তো এটা হচ্ছে জিরো। তো দেখি 19.6 প্লাস হচ্ছে কত, 29.9। তো এটা ছিল হচ্ছে তোমার 49.9 ইন্টু হচ্ছে 5, এটা হচ্ছে তোমার 200, এটা তোমার হচ্ছে তোমার 200, আচ্ছা 1 সেকেন্ড, 19.6, 19.6 ইন্টু হচ্ছে 29.9 ইন্টু হচ্ছে 5। আচ্ছা, এখন হয়েছে, দেখো, এটা হচ্ছে তোমার 2930.2 জুল। তাহলে মোট শক্তি কত হবে? মোট শক্তি কত হবে? মোট শক্তি এইটা প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে তোমার বিভব শক্তি কত, 9.8। তো 2900 তোমার 30 প্লাস হচ্ছে কত, 9.8, তাহলে এটা হচ্ছে তোমার 2940 জুল। তাহলে দেখো, এটা আর হচ্ছে তোমার এই যে প্রথমে সমান আসছে, তাই না? তার মানে কি, এটা প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যে তোমার, হ্যাঁ, যান্ত্রিক শক্তি সমান হবে, এটা লিখে দেবে, ঠিক আছে? যান্ত্রিক শক্তি সমান হবে। তো এই ছিল ভাই আমাদের সিকিউ সলভের ক্লাস চ্যাপ্টার 4 এর। তো 11টার মতো সিকিউ তোমাদের হচ্ছে সলভ করাইছি। তো এই কয়টা সিকিউ তোমরা যদি করো, 11টা সিকিউ যদি তোমরা সলভ করো, তোমাদের হচ্ছে ভাইয়া আর কিছু করতে হয় না এই চ্যাপ্টারে, ঠিক আছে? তো তোমাদেরকে এই চ্যাপ্টারে একটা সাজেশন দেই। এই চ্যাপ্টার সাজেশন হচ্ছে কি জানো? এই চ্যাপ্টারে যত ধরনের ম্যাথ আছে সবই তোমরা এখন পারবা। তো সাজেশন হচ্ছে সব ধরনের ম্যাথ তোমাদের সাজেশন। তো এই চ্যাপ্টার থেকে তোমরা এমন ভাবে প্রিপারেশন নিয়ে যাও যাতে যে কোনো ম্যাথ আসলে তোমরা পারো, এটা হচ্ছে তোমাদের সাজেশন, ঠিক আছে? এবং আমি তোমাদেরকে হচ্ছে ওইরকম কোনো সাজেশন দিব না যে তোমরা এই এই বোর্ড করে যাও, এখান থেকে তোমাদের হচ্ছে কমন করবে, এরকম হচ্ছে আমি সাজেশন তোমাদের দিব না। আমি তোমাদের বললাম কিন্তু তোমাদের হচ্ছে এগুলো আসলো না, তখন তুমি কি করবা? কারণ এখন হচ্ছে শিক্ষামন্ত্রী চেঞ্জ, এখন কখন কিরকম প্রশ্ন করে তোমাদের বলা যায় না, তাই না? তো এটা হচ্ছে বলাটা ঠিক হবে না, যে কোনটা আসবে, কি ধরনের কোশ্চেন আসবে, এটা বলাটা ঠিক হবে না। তো আমি তোমাদেরকে বলবো যে এই চ্যাপ্টারের যত ধরনের এখন ম্যাথ আছে সবই তুমি পারবা, ঠিক আছে? এখন আর দু একটা হচ্ছে ডিফারেন্ট ম্যাথ থাকতে পারে, এটা যদি থাকে, এটা আমরা যদি খুঁজে পাই, তাহলে এইটা নিয়ে আরেকটা আলাদা একটা ক্লাস দেবো, ছোট শর্ট একটা ক্লাস দেবো, ঠিক আছে? ওখানে তোমরা পেয়ে যাবে।
তো এই সবগুলা ক্লাস তুমি যদি করো ভাইয়া, এখন মোটামুটি তোমাকে সবগুলা ম্যাথ আমি করাই দিছি, মানে সব রকমের ম্যাথে তোমাকে প্রস্তুতি নেওয়াই দিছি। এখন তোমার জাস্ট কাজ কি ভাইয়া, তোমার কাজ হচ্ছে তুমি একটু তোমার গাইডটা খুলবা, খুলে যত ধরনের ম্যাথ আছে সবগুলা তুমি দেখবা, দেখার পরে যেটা যেটা সমস্যা হবে তুমি আমাদের গ্রুপে আলোচনা করবা, গ্রুপে পোস্ট করে দিবা, ইনশাল্লাহ তোমাকে সলভ করে দিব, ঠিক আছে? এবং তোমাদের হেল্প করার জন্য কিন্তু আমরা বসে আছি ভাই, ঠিক আছে? তোমাদের হেল্প করার জন্য আমরা আছি, যতটুকু হেল্প তোমাদের দরকার সাধ্যমতো হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে। তো এখন তোমরা যদি হেল্পটা নিতে না চাও, তাহলে এখন আমাদেরকে আর কিছু করার আছে ভাই, বলো? আমাদের কিছু করার আছে? দেখো, তোমাদের হেল্প করার জন্য আমি কি করছি, এই FRB 26 এই কোর্সটা তোমাদের জন্য হচ্ছে ফ্রি করে দিছি, ঠিক আছে? কোর্সটা হচ্ছে তোমাদের জন্য ফ্রি করে দিছি। তো এই ফ্রি কোর্স যে তোমাদেরকে আমি করাচ্ছি, ফ্রি কোর্স যে তোমাদের জন্য যে আমি ফ্রি করে দিছি কোর্সটা, দেখো, তারপরে তোমাদেরকে আরো কত রকমের আমি সুবিধা দিচ্ছি। দেখো, তোমাদেরকে আমি হচ্ছে বলছি, তোমাদের আরো যা যা সমস্যা আছে তোমরা আমার সাথে আসো, আমার সাথে তুমি আলোচনা করো, তোমার প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করো। আমি তো আছি, তাই না? তোমার প্রবলেম সলভ করার জন্য আমি আছি ইনশাল্লাহ। তো তোমার প্রবলেম গুলাকে আমি হচ্ছে সলভ করে দেওয়ার চেষ্টা করবো, তুমি হচ্ছে আমার গ্রুপে আলোচনা করো, ঠিক আছে? তো এখন তুমি যদি ভাইয়া তোমার প্রবলেম গুলো যদি আমার সাথে শেয়ার না করো, তাহলে তো আমি বুঝবো না যে তোমার এখানে এখানে সমস্যা হচ্ছে, ঠিক আছে কি ভাই? তো আশা করি তোমরা হচ্ছে তোমাদের প্রবলেম গুলা শেয়ার করবা। সামনে যেহেতু পরীক্ষা, এখন আমি যতই তোমাদের ক্লাস দিই, আমি যতই তোমাদের হচ্ছে ম্যাথ করায় দিই, তোমরা যদি নিজেরা না করো, তাহলে তো তোমাদের হচ্ছে আমার তো আর কিছু করার নাই, তাই না ভাই? দেখো, আমার যতটুকু সাধ্য, আমার যতটুকু সময়, আমি ততটুকু কিন্তু তোমাদের হেল্প করছি, তাই না? তোমরা যদি চেষ্টা না করো তাহলে তো ভাই হবে না, তাই না? দেখো, এসএসসি কিন্তু একবারই আসে জীবনে, বুঝতে পারছো? তো যত কষ্টই হোক, আছে আর কয়েকদিন, তোমরা একটু প্রিপারেশনটা ভালোভাবে নাও, ঠিক আছে? এবং তোমরা কিভাবে প্রিপারেশন নিবা গাইডলাইন নিয়ে তোমাদের একটা ভিডিও দিব ইনশাল্লাহ, সামনে পাবা, দু একদিনের মধ্যে পাবা, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আশা করি আহ আল্লাহর রহমতে সবাই ভালো থাকো, দোয়া করি। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।